ওই জন্য জানি। বেশ, আশা করি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো আজকে আমরা ইন্ডাকশনের একটা মাত্র অঙ্ক করব, আর তারপর অপটিক্সে চলে যাব। কেন অপটিক্সে যাব? কারণ এরপরে আরো দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শুধু ইম্পর্টেন্ট নয়, ইলেকট্রোম্যাগনেটিজমের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুখানা চ্যাপ্টার, এলসিআর সার্কিট আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই দুটো চ্যাপ্টার আপাতত বন্ধ রাখছি, কারণ হচ্ছে আমাদের সিলেবাসে এই দুটো চ্যাপ্টার এবার দেয়নি। এবার বলে না, আগের বড় ছিল না, কিন্তু আগের বড় করেছিলাম আমি। মানে ওটা এতটাই ইম্পর্টেন্ট যে কোনোভাবেই দুটো চ্যাপ্টার আমরা বাদ দিতে পারি না। ভালো হতো যদি এক ফ্লোতেই এখনই করিয়ে দিতাম, কিন্তু আমাদের উপায় নেই, কারণ নাম্বার তুলতে হবে, সিলেবাস শেষ করতে হবে আগে। ওই জন্য আমরা অপটিক্সে ঢুকে যাবো আজকে একটা মাত্র অঙ্ক করার পরেই। এবং অপটিক্সের প্রথম যে দুটো চ্যাপ্টার আছে সেই দুটো চ্যাপ্টার তুলনামূলক সহজ, বিশেষ করে প্রথম চ্যাপ্টারটা। এটা আমি আজকে যেটা পড়াবো, প্রথম চ্যাপ্টারটা খুবই অল্প জিনিস আমাকে বোঝাতে হবে, মানে ম্যাক্সিমামটাই নিজেরাই ক্লাস 10-এ পড়ে এসেছো সবাই। তো সেগুলো একটু হালকা হালকা করে বলে দিয়ে আমরা ডিপে ঢুকে যাব। রিফ্রাকশন থেকে আমাদের ডিপ স্টাডিজ শুরু হবে অপটিক্সের। তারপরে আরো কঠিন কঠিন কিছু জিনিস শেষের দিকে পাবে, যেগুলো খুব ইন্টারেস্টিংও, বাড়িতে অনেক প্র্যাকটিক্যালও করা যায়। ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, এগুলো দিয়ে অনেক কিছু জিনিস শেখারও আছে, পোলারাইজেশন। তো প্রথম দিকে একটু তাড়াতাড়ি করে টেনে দেবো। তো জাস্ট আমি একটা অঙ্ক করাচ্ছি আগে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের, কারণ এই ধরনের অঙ্ক জয়েন্ট পয়েন্ট আছে, এইচএসে খুব একটা যে আসে তা আসে না, কিন্তু এই অঙ্কটা বলে দিলে এই ধরনের বেশ কিছু অঙ্ক তোমরা বাড়িতে করতে পারবে, ওই জন্যই করানো। বলেছে যে টু লং প্যারালাল রেলস অফ নেগলিজিবল রেজিস্ট্যান্স আর সেপারেটেড বাই ডিস্টেন্স ডি। বেশ, তো তোমার এরকম একটা রেল আছে, এদের মধ্যে সেপারেশন হচ্ছে ডি। বেশ, আর কি বলেছে? বলেছে দে আর কানেক্টেড টু এ সেল অফ ইএমএফ ই। এরা একটা ব্যাটারির সাহায্যে এইভাবে যুক্ত, যার ইএমএফ হচ্ছে ই। ছবি দেওয়া আছে, অ্যাজ শোন ইন ফিগার, এসব বলা আছে। এ জাম্পার মানে একটা কানেক্টর অফ মাস এম রেজিস্ট্যান্স আর স্লাইডস উইদাউট ফ্রিকশন অ্যালং দ্য রেলস। যে দুটো রেল আছে তাদের মধ্যে একটা কানেক্টর বা একটা কি বলবো জাম্পার যা বলে, তো তার মাস হচ্ছে এম, তার রেজিস্ট্যান্স হচ্ছে আর। এটা এদিক বরাবর স্লাইড করছে, মানে যাচ্ছে আর কি, মুভ করছে উইদাউট এনি ফ্রিকশন, কোন রকম ফ্রিকশন ছাড়াই যাচ্ছে। ভেলোসিটি কত? ভি, উইথ দ্য ভেলোসিটি ভি। এবার বলেছে যে an uniform magnetic field B is applied normal to the plane of the loop. এখানে একটা ক্রস ম্যাগনেটিক ফিল্ড আছে এরকম বি, শুধু এখানে বলে না, এই রিজিয়নে আছে, এই রিজিয়নে ক্রস ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং এটা কানেক্টর এরকম ছিল, তো ম্যাগনেটিক ফিল্ড আছে, কানেক্টর আছে, নো প্রবলেম। যখনই ভি ভেলোসিটি নিয়ে ছুটতে শুরু করবে তখন এখানে ফ্লাক্স চেঞ্জ হবে, এবং তার জন্য কারেন্ট ফারেন্ট সব এসব হবে। তো এবার আমরা যেটা দেখবো সেটা বলেছে, প্রশ্ন কি বলেছে আমাদের, যে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য জাম্পার অ্যাজ এ ফাংশন অফ টাইম। এটা প্রশ্ন। ভি অ্যাজ এ ফাংশন অফ টি কত, এর ভেলোসিটি সময়ের সাপেক্ষে কিভাবে পরিবর্তন হচ্ছে, এইটা তোমাকে বের করতে বলেছে। তো কেন পরিবর্তন হবে সেটা মানে প্রশ্ন আমার, তো তারপরে কত কি রেটে পরিবর্তন হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তারপরে বলেছে নেক্সট প্রশ্ন যেটা বলেছে, ফাইন্ড দ্য ইটস টার্মিনাল ভেলোসিটি। 2 নম্বর এর এইটার ফাইন্ড ইটস টার্মিনাল ভেলোসিটি, তার মানে প্রান্তিক বেগ, মানে কি পরে বলছি। ফাইন্ড ইটস টার্মিনাল ভেলোসিটি। আর বলেছে when it attains the terminal, আচ্ছা find the current when it attains the terminal velocity। বেশ, সেটা পরে কথা, find the terminal velocity, জাস্ট এইটুকু বললেই হবে। বেশ, তো আমাকে দেখি কে বলতে পারে। এটা একটা ইএমএফ আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে সব জায়গা জুড়ে, সব জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে, সমস্ত জায়গাতে। ভি ভেলোসিটি নিয়ে একটা কানেক্টর এমনিই ছুটে যাচ্ছিল, ভেলোসিটি ছিল ভি। তাহলে এই যে লুপটা দেখতে পাচ্ছি, লুপে ফ্লাক্স চেঞ্জ হবে, ক্রস ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফ্লাক্স চেঞ্জ হবে, আর তার জন্য লুপে ইএমএফ তৈরি হবে, এবং ইএমএফ এর জন্য কারেন্ট তৈরি হবে। সেই কারেন্টের দিক কি হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ?
দেখি কে বলতে পারে। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কেন? কারণ স্যার দূরে নিয়ে গেলে কমবে, তাহলে এরকম ভেতরের দিকে বাড়ানোর চেষ্টা করবে। এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে সব জায়গায়। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও, ঠিক আছে? এবার এটা স্লাইড করে করে যাচ্ছি। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও, রেল 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 লাইনের পাতে ধরে নাও, এরকম রেল লাইনের পাত আছে, এরকম একটা কানেক্টর আছে, ওইভাবে সরে সরে যাচ্ছে। এখানে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এরকম, এটা একটা লুপ তৈরি করছে, এটা ইএমএফ এরকম, ঠিক আছে? এরকম ধরে নাও ম্যাগনেটিক ফিল্ড ওপর দিকে। এবার এইভাবে স্লাইড করতে করতে সরাসরি যাচ্ছে। এবার আরেকবার ভেবে, তো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অ্যান্টি ক্লকওয়াইজ। বেশ, কেন অ্যান্টি ক্লকওয়াইজ? কারণ যত দূরে যাওয়া হবে তত ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ছে, তাহলে বাইরের দিকে কমানোর চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে না, ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে না। কে বললি? আরো কে বললি? বল, নাম কি বল? রোহিত। রোহিত, বেশ ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে না, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, এরিয়াটা বাড়ছে, ঠিক আছে? আমরা জানি ফ্লাক্স ইজ ইকুয়াল টু ডিফাই ডিটি, আর তিনটে কারণের জন্য ফ্লাক্স চেঞ্জ হয়। একটা হচ্ছে বি, একটা হচ্ছে এরিয়া, আর হচ্ছে থিটা, কস থিটা। এই তিনটের মধ্যে কেউ একজন পরিবর্তন হলেই ইএমএফ চেঞ্জ হবে। আর এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড তো কনস্ট্যান্ট, যা আছে তাই। এটা যখন সরে সরে যাচ্ছে তখন এই যে লুপটা তুমি পাচ্ছ, তার এরিয়াটা আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে। তো দ্যাট ইজ দ্য থার্ড রিজন। বেশ, তো তাহলে ইএমএফ ফ্লাক্স বাড়ছে, ও চাইবে ফ্লাক্স কমাতে। আর যদি ফ্লাক্স কমানোর চেষ্টা করে তাহলে ডট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে উপর দিকে। আর ডট ম্যাগনেটিকের জন্য কারেন্ট দেখতে পাচ্ছ, আমার 4টে আঙুল কারেন্ট ঠিক করছে, আর বুড়ো আঙুল ম্যাগনেটিক ফিল্ডের দিক বলছে। তাহলে এটা এরকম করে কারেন্টের দিক তুমি পাবে, এরকম, ঠিক আছে? এটা তো আমার কারেন্ট। এবার আর কি কি সমস্যা? আর সমস্যা হচ্ছে, খুব প্রথম কথা, খুব সিম্পল ভাবে যদি ভাবি আমরা, তাহলে এটা একটা রড, আর সেই রড ভি ভেলোসিটি নিয়ে ছুটে যাচ্ছে। তাহলে মোশনাল ইএমএফ এর কথা ভাবো, এটা একটা ক্রস ম্যাগনেটিক ফিল্ড, তাতে একটা বার আছে, বারের ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে এর উপর যে ফোর্স চার্জ পার্টিকুলার ভেলোসিটি এইদিকে, তাহলে কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি করো, তাহলে উপর দিকে প্লাস, এদিকে মাইনাস, এবং তারপরে এটাকে কানেকশন করে দাও। তাহলে দেখতে পাচ্ছ উপরে যদি প্লাস হয়, নিচে যদি মাইনাস হয়, তবেই না এইদিকে কারেন্ট, ঠিক আছে? তো শুধু যদি এইটুকু দিয়ে ভাবো তো তাতেও নো প্রবলেম। এবং এর যে ইএমএফটা তৈরি হয়, সেই ইএমএফটা হচ্ছে মোশনাল ইএমএফ, সেটা হচ্ছে ভিবিএল। আর ভি আছে, বি আছে, আর এল মানে ডি, ভিবিডি। তো কতটা ইএমএফ এর তৈরি করে সেটা আমরা বের করতে পারছি। তো এটা তুমি প্লাস দিতে পারো, এটা প্লাস, আর এটা তুমি মাইনাস দিতে পারো, দিস ইজ দ্য মাইনাস, ঠিক আছে? এটা প্লাস, এটা মাইনাস, এইটা এরকম ইএমএফ তৈরি হয়। সার্কিটে কেমন দেখতে হচ্ছে? ঠিক এরকম। এটা হচ্ছে ইএমএফ, আর এটা হচ্ছে ভিবিএল, ঠিক আছে? তো ইনডিউসড কারেন্টের ডিরেকশন হচ্ছে এরকম, কিন্তু এখানে একটা ব্যাটারিও আছে, সেও একটা কারেন্ট তৈরি করবে, সে একটা সার্কিট পেয়েছে, ঠিক আছে? তো সেই সার্কিটে যেটা কারেন্ট, সেই কারেন্টের নিট কারেন্ট একটা কিছু সার্কিটে ফ্লো করবে। ধরে নাও তুমি ইএমএফ একটা বেশি, ঠিক আছে? নিট ইএমএফ যেটা, সেটা একটা বেশি তুমি ধরে নাও। তাহলে এবার যে সার্কিটে কারেন্ট ফ্লো করবে আই, সেই যে কারেন্টটা, সেই কারেন্টের মান হচ্ছে ইএমএফ মাইনাস ভিবিএল বাই ওই আমার কি জানো, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অফ দ্য লুপ। এটা হচ্ছে ওহমের সূত্র। ভিবিএল মানে ভিবিডি, এখানে এটা এল মানে ডি, তাহলে এইটা হচ্ছে সার্কিটে কারেন্ট, নিট কারেন্ট হচ্ছে এটা। এবার এই যে সার্কিটে দেখতে পাচ্ছ, এই যে সার্কিটে এটা কারেন্ট ফ্লো করছে, তুমি এটাকেও বেশি বলতে পারো, এটা নিট একটা কারেন্ট, এটাও সেই কারেন্টের ডিরেকশন বলতে পারো, তুমি মাইনাস কারেন্ট এখানে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। যদি ভিবিডি মাইনাস ইএমএফ করি, এটা ইএমএফ তৈরি হলো, এটা ইএমএফ আছে, কে বেশি কত বেশি যাই না, তো তুমি কারেন্ট এইদিকেই থাকলো, ঠিক আছে? এইদিকেই কারেন্ট ডিরেকশন থাকলো, মাইনাস দিতে পারো তুমি। যাই হোক, তো এই পরিমাণ কারেন্ট এটা ফ্লো করবে। এবার যদি কারেন্ট এই দিক বরাবর হয়, এইদিকে কারেন্ট হয়, আর ম্যাগনেটিক কিন্তু বোর্ডের ভিতর দিকে আছে, তাহলে কারেন্ট এই দিক বরাবর আই, ম্যাগনেটিক ফিল্ড ক্রস, তাহলে এটার উপর একটা ফোর্স কাজ করবে। ম্যাগনেটিক ফিল্ডে কোনো কারেন্ট ক্যারিং ওয়্যারকে রাখলে ফোর্স হয়, আর সেই ফোর্সটা মান হচ্ছে বিল। তো এটা বি, আই অ্যান্ড ডি, এইটা হচ্ছে ফোর্সটা। ডিরেকশনটা দেখে নাও একটু, ম্যাগনেটিক ফিল্ড ক্রস, কারেন্ট এই দিক বরাবর, তো আই এল ক্রস বি, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। তো আই উপর দিকে, ম্যাগনেটিক ফিল্ড ক্রস, তাহলে এই দিক বরাবর, তাহলে এই দিকে একটা ফোর্স পাচ্ছ তুমি, এই যে বাহুটা দেখতে পাচ্ছ, এই দিক বরাবর একটা ফোর্স পাচ্ছ এফ, ঠিক আছে? এন্ড দ্যাট ফোর্স ইকুয়াল টু এই যে বি আই এল, বিল।
এইটা হচ্ছে তোমার ইকুয়েশন। তাহলে এবার কি করবো আমরা, যেহেতু ফোর্স পাচ্ছ এটার উপর, যেহেতু একটা ফোর্স পাচ্ছ, সুতরাং এই যে ফোর্স, এই ফোর্সটা এর এই ভেলোসিটিটাকে কমিয়ে দেবে। এমনি স্লাইড করছিল, কিন্তু যখনই যেতে শুরু করেছে এই দিক বরাবর একটা ফোর্স অ্যাক্ট করতে শুরু করেছে, এদিক বরাবর এর, এবং এই ফোর্সটা কি করবে, এর মোশনটাকে কমিয়ে দেবে। এবং আমরা জানি যে যেদিক বরাবর ফোর্স হয় এক্ষেত্রে মানে কোন একটা তারের উপর বল দেওয়া হলো সেদিকই ত্বরণ হয়। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে যেটা ফোর্স এফ, এইটা, এই ফোর্সের কাজ কি, এই ফোর্সের কাজ হচ্ছে মন্দন সৃষ্টি করানো, মানে ভেলোসিটি কমিয়ে দেওয়া আস্তে আস্তে। ঠিক আছে, আস্তে আস্তে ভেলোসিটিটা কমিয়ে দেওয়া। তাহলে ফোর্স ইকুয়াল টু, আমরা নিউটন সেকেন্ড ল জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে ফোর্স। তার মানে ফোর্স মানে এম ডিভিডিটি, এটা যেটা ফোর্স, এই ফোর্সটার ভ্যালু কত, এই ফোর্সটা কত ফোর্স, সেটা হচ্ছে বি আই অ্যান্ড ডি। ঠিক আছে, এই যে তার উপর যে ফোর্স, সেই ফোর্সটা ভ্যালু হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে তার ফোর্স, এবং ফোর্সটা কি করছে, ডিভিডিটি তৈরি করছে। হ্যাঁ, ডিভিডিটি তৈরি করছে। তো তুমি যদি এখানে, এটা অ্যাকচুয়ালি মন্দন, এটা মাইনাস বসালে তুমি এখানে মানে এখানে কারেন্টের ডিরেকশন অনুসারে তুমি মাইনাসটা ক্যান্সেল করে দিতে পারো। তো যাই হোক, আমার অত না ভাবলেও চলবে, সিম্পল ম্যাথামেটিক্স সলভ করলেও চলবে, তুমি এখানে মান বসালেও চলবে। তো এম ডিভিডিটি ইজ ইকুয়াল টু বিআইডি, আর আয়ের মানটা এখান থেকে বসিয়ে দাও। তাহলে বি আয়ের মানটা হচ্ছে ইএমএফ মাইনাস ভিবিডি বাই আর ইন্টু ডি। ঠিক আছে, নেক্সট কাজ কি হবে, নেক্সট কাজ হচ্ছে ডিভি, এখানে একটা ভি আছে, তাহলে ডিভি বাই এই এত টার্মটাকে নিয়ে এসে বাকিটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে কি পাবো আমরা, অর ডিভি বাই, যদি একটু সাজিয়ে নাও, এটা রিঅ্যারেঞ্জ করো, এটা গুছিয়ে নাও, তাহলে এটা ভি মাইনাস ই বাই ওই বিডি ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার বাই এম আর ইন্টু ডিটি। কি করলাম, ডিটিটাকে ওই পাশে নিয়ে গেলাম, এমটাকে নিচে নিয়ে এসেছি, এখানে কারেন্ট আছে, রেজিস্ট্যান্স আছে, তো এগুলো নিচে আছে, ডিটি ওই পাশে নিচে গেছে, এটাকে এই পাশে নিয়ে গিয়ে কিছু কমন টমন নিয়েছি, সাজিয়ে নিয়েছি জাস্ট। এবার ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন। এবার তোমাকে কোনো একটা সময় ভেলোসিটি বের করতে বলেছে, ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট এনি টাইম টি, তার মানে ভেলোসিটি সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। তাহলে জিরো ইনিশিয়াল সময়, তার ভেলোসিটি ধরে নাও জিরো, এদিকে ডিভি আছে, ইনিশিয়াল ভেলোসিটি জিরো, আর ফাইনাল ভেলোসিটি টি টাইমে ধরে নাও ভি, ফাইনাল নয়, টি টাইমে ভেলোসিটি ভি, এইটা ধরছি আমরা। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করবো আমরা। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করে কি আসছে দেখি। তাহলে অর এটা যদি ইন্টিগ্রেশন করো, তাহলে এলএন ভি মাইনাস ই বাই বিডি ডিভাইডেড বাই মাইনাস ই বাই বিডি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করে আসবে। তুমি যদি ডেরিভেটিভ করো, লগ এক্স ডেরিভেটিভ 1/x হয়ে যায়, তো নিচে চলে আসবে, তারপরে আলাদা করে এটা ডেরিভেটিভ করবে। তো এখানে যেটা আছে তোমার এই ভি আছে, তো ভি এর জন্য 1 পাবে, তো জাস্ট এই ভ্যালুটাই পাবে, মানে এটা যদি ডেরিভেটিভ করো এইটাই পাবে তুমি, ডিভি বাই যেটা আছে সেটা। আর ইকুয়াল টু, এখানে লিমিট বসাতে হবে না, 1 মিনিট, এটা 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 কিভাবে পাবো, এটা 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 একটা স্টেপ জাম্প করেছি কিন্তু আমি। ঠিক আছে, বেশ, এটা যদি, এটা লগ ভি মাইনাস ই বাই বিডি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা। এবার আমরা কি করেছি, এটা 0 টু ভি লিমিট বসিয়েছি, আর এইদিকে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার বাই এম আর 0 টু টি ইন্টিগ্রেশন, তার মানে এদিকে টি। আর এটা যদি তুমি ভি বসাও, ভি এর জায়গায়, তাহলে ভি থাকবে, তারপরে লোয়ার লিমিট ভি এর জায়গায় 0 বসাও, তাহলে এইটা থাকবে। তাহলে অর এলেন ভি মাইনাস ই বাই বিটি মাইনাস এলেন মাইনাস ই বাই বিডি ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার বাই এম আর ইন্টু টি। এবার লগ এ মাইনাস লগ বি, যেটা আমি আগে লিখেছিলাম, তাহলে অতএব লগ এ বাই বি ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার বাই এম আর ইন্টু টি। তাহলে এখান থেকে তুমি যদি লগটাকে তুলে দাও, এটা এক্সপোনেনশিয়াল, লগের নিচে বেস ই থাকে, তাহলে ই টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু দ্যাট। আর সেইটাকে যদি রিঅ্যারেঞ্জ করো, তাহলে কি পাবো, যদি স্ক্রিনশট নেবার দরকার হয়, যদি না লিখছো তাহলে স্ক্রিনশট নিয়ে নেবে, লিখতে হবে, কিন্তু আমি মুছে দেবো তো, আমার জায়গা নেই, মুছতে হবে।
তাহলে এখান থেকে কি হয় পরের লাইনে ভি মাইনাস ই বাই বিডি ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এটা মাইনাস বি স্কোয়ার বাই এম আর ইন্টু টি এরকম পাবে। এবার এইটাকে ওই পাশে ইন্টু এটা আছে ই বাই বিডি উইথ নেগেটিভ সাইন। এবার ভিটাকে এই পাশে রাখো, ভিটা তো আমাকে বের করতে বলেছে, আর ওইটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে ই বাই বিডিটা দুদিক থেকে কমন পেয়ে যাবে। তাহলে কি পাবে রেজাল্ট? তাহলে অতএব ভি ইকুয়াল টু ই বাই বিডি আর 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার টি বাই এম আর। এইটা হচ্ছে ভেলোসিটি। দেখতে পাচ্ছ ভেলোসিটি সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, ঠিক আছে? ভেলোসিটি সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল বের করতে বলেছে, ফাইন্ড দ্য ভেলোসিটি ভি অ্যাট এনি টাইম টি। এক্সপোনেনশিয়ালি ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, যত দূরে যাচ্ছ দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস টি অনুসারে চেঞ্জ হচ্ছে। ওটা গ্রাফ আঁকতে পারো চাইলে, হ্যাঁ 1 মাইনাস সামথিং করে গ্রাফ আঁকতে পারো। তো নেক্সট বলেছে ফাইন্ড দ্য টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি মানে কি? টার্মিনাল ভেলোসিটি হচ্ছে যেটা সময়ের উপর নির্ভর করে না, কনস্ট্যান্ট ভেলোসিটি। যেমন বৃষ্টির ফোঁটা যখন আকাশ থেকে পড়ে তখন তার ত্বরণ আস্তে আস্তে বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ নিচের দিকে গ্র্যাভিটি থাকে, আর গ্র্যাভিটি তার অ্যাক্সেলারেশন আস্তে আস্তে বাড়ায়। কিন্তু একটা সময় আসার পরে তার ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যায়, সমবেগে সে চলতে শুরু করে। আর সেই ভেলোসিটিটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। কেন সমবেগে সে পড়ে জানা আছে কারোর কারণ? বলতে পারবে কেউ? বৃষ্টির ফোঁটা যখন নিচের দিকে পড়ছে তার ভেলোসিটি বাড়ছে, কারণ গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন কাজ করছে, তার ভেলোসিটি বাড়াচ্ছে। কোনো একটা সময় পরে তার ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায়, আর বাড়ে না। সেই ভেলোসিটিকে বলে প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি। ক্লাস 9-এ ছিল, ক্লাস 11-এ ছিল। অনেক কিছু পড়াও আছে আমাদের, স্টোকস ল, ফোকস ল এসব পড়েছিলাম। কেন ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায় বলতে পারবে কেউ? এনিওয়ান? বেশ, ঠিক আছে, জানা নেই কারণ। ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায় তার কারণ হচ্ছে যত নিচের দিকে যাচ্ছে গ্র্যাভিটির জন্য যে ফোর্সটা কাজ করছে, ওপর দিকে আরেকটা ফোর্স কাজ করে যেটাকে বলে আপথ্রাস্ট বা সান্দ্রতাজনিত বল। তো ওপর দিকে একটা বল কাজ করছে, নিচের দিকে একটা বল কাজ করছে কারণ সে নিচে পড়ছে, আর ওপর দিকে একটা বল কাজ করছে, এই বাধাজনিত বায়ুর বাধাজনিত একটা আপথ্রাস্ট ওপর দিকে কাজ করছে, এটাকে প্লবতজনিত বা সান্দ্রজনিত বল বলা হয়। আর সেই দুটো বল যখন সমান হয়ে যায় তখন নিউটন ফার্স্ট ল, এফ ইজ ইকুয়াল টু 0। তাহলে আইদার বস্তু স্থির থাকবে অথবা বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে যদি লব্ধি বল শূন্য হয়। তাহলে সেই মুহূর্তে তার ভেলোসিটি যেটা ভি, সেই ভেলোসিটিটা আর বাড়বে না, আর কমবেও না। এটাকে বলে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। তাহলে সেই ভেলোসিটিটা যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং সেটা সময়ের উপর নির্ভরশীল হবে না, তার মানে এই টাইমটা থাকবে না। তার মানে সেই ভেলোসিটিটা হচ্ছে ভিটি, এইটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। টাইমের পার্টটা নেই, কত? ই বাই বিটি। আর টাইম কত? টি টেন্স টু ইনফিনিটি। যদি টি এর জায়গায় ইনফিনিটি বসাও তাহলে 1 বাই নিচে ইনফিনিটি চলে আসবে, 1 বাই ইনফিনিটি মানে 0, তো 1 মাইনাস 0 মানে 1, তাহলে এটা টার্মিনাল ভেলোসিটি। তার মানে এই যে রেলটা ছিল তোমার কাছে এরকম, এই যে ভি ভেলোসিটি নিয়ে স্লাইড করতে করতে যাচ্ছিল, এইদিকেও একটা ফোর্স কাজ করছে, ওইদিকে স্লাইড করছে মানে কোনো একটি ফোর্সের জন্য সে ওই দিক বরাবর যাচ্ছে, সেটা গ্র্যাভিটি হোক বা এমনি কোনো একটা মানুষ হয়তো টেনে দিচ্ছে, হতে পারে যে কোনো কারণের জন্য। তো সেই ফোর্সটা আর এই ফোর্সটা যখন দুটো ইকুয়াল হয়ে যাবে সেই সময় সমবেগে সে যেতে শুরু করবে, আর সেই ভেলোসিটি হচ্ছে ভি বাই ই বাই বিডি, ঠিক আছে? তো এটা ইনফিনিটি টাইম পড়ে। আর থিওরিটিক্যালি সেই সময় পরে যদি কারেন্ট বের করতে বলে তাহলে সেই কারেন্টের মানটা 0, কারণ তুমি কারেন্টের এক্সপ্রেশন দেখেছো, সেটা ই মাইনাস ভিবিডি বাই আর, এটা তুমি কারেন্ট বের করে রেখেছো। তাহলে ভিটি ইজ ইকুয়াল টু যদি ই বাই, যদি টার্মিনাল ভেলোসিটিতে কারেন্ট বের করতে বলে তাহলে সেই যে কারেন্টটা সেটা ই মাইনাস ভি মানে ভি টাউ বা ভিটি বি ডি বাই আর, আর ভিটির মান হচ্ছে ই বাই বিডি।
তাহলে ই বাই বিডি করলে ই মাইনাস ই বাই আর, তার মানে 0। ইনফিনিটি সময় পড়ে সেটা, থিওরিটিক্যালি ইনফিনিটি। ঠিক আছে, তো এরকম প্রবলেম বেশ কিছু পাবে বইয়ে। ম্যাগনেটিক ফিল্ড আছে, স্লাইড করে যাচ্ছে, দুটো তিনটে রেজিস্ট্যান্স দেওয়া আছে, সার্কিট দেওয়া আছে, বেশ কিছু প্রবলেম বইয়ে এরকম দেখবে শেষের দিকে, হর্স সাইজে শেষের দিকে পাবেন, প্রথম দিকে পাবে না। এইচএসে খুব যে একটা আসে তা না, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, ইন্ডাকশনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। বেশ, এই চ্যাপ্টারটা অনেকের মধ্যে দ্বিমত আছে, কেউ বলছে এই চ্যাপ্টারটা বাদ দেওয়া আছে, কেউ বলে বাদ দেওয়া নেই। তো ইনস্ট্রাকশনে কিন্তু ইন্ডাকশনের কথা আলাদা করে বলা নেই, ওই জন্য এই চ্যাপ্টারটা কিন্তু বাদ নেই। অনেকে যারা বাদ দিচ্ছে তারা পরে কিন্তু আফসোস করতে পারবে। কিন্তু এর পরে যেটা এলসিআর সার্কিট আছে সেটা এবছর বাদ দিয়েছে, কিন্তু ওটাও বাদ দেবে না। আমি পরে ভিডিও দেবো, সেই ভিডিওগুলো দেখে নেবে, ওটা বাদ দেবে না। আর যদি আমরা অপটিক্স করার পরে সময় পাই তখন আমরা ঘুরিয়ে এসে আবার করাবো। এলসিআর সার্কিটে প্রচুর কিছু শেখার আছে, আর এত দারুণ চ্যাপ্টার ওইগুলো যে গত বছরই যেমন অনেক স্টুডেন্ট আমাকে বলেছিল যে স্যার ভাগ্যিস করালেন, এটা জানতেই পারতাম না, এত ভালো ভালো জিনিস। বেশ, তো নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের অপটিক্স। আর অপটিক্সের মধ্যে যে জিনিসগুলো আমাদের করতে হবে সেগুলো কি কি একটু দেখে নিই। রিফ্লেকশন, আলোর প্রতিফলন। কোথায় প্রতিফলন? সমতলে, বক্রতলে, সব জায়গাতেই, সবই পড়তে হবে। কার্ভ সারফেসেও পড়তে হবে, আবার আমাদের প্লেন সারফেসেও পড়তে হবে। প্লেন সারফেসে অতটা আসবে না, কার্ভ সারফেসগুলি বেশি আছে এখানে। ক্লাস 10-এ পড়েছো বেশ কিছু, আর এখানে উত্তল, অবতল এগুলো সব পাবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে রিফ্রাকশন, এটাও পড়তে হবে। তো রিফ্রাকশন দুটো মাধ্যমের ব্যাপার, এখানে দুটো আরো বেশি মাধ্যমও পড়বো আমরা, 2-3টে মাধ্যম, 4-5টা পড়বো। আরো অনেক কিছু জিনিস শিখবে, অপটিক্যাল ফাইবার টাইপের জিনিস। আর তারপরে আরো কিছু প্রপার্টি আছে যেগুলো হচ্ছে স্ক্যাটারিং, ডিসপারশন, এই ধরনের কিছু ঘটনা পড়বো আমরা। এগুলো যখন হয়ে যাবে তখন আরো কিছু ঘটনা, ইন্টারফারেন্স, এটা হয়ে যাওয়ার পরে আর একটা ঘটনা ডিফ্রাকশন, আরো একটা কিছু পোলারাইজেশন, প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, হ্যাঁ, ডিসপারশন, বিক্ষেপণ এবং বিচ্ছুরণ, এরকম টার্ম আছে, ডিসপারশন এন্ড স্ক্যাটারিং। ইন্টারফারেন্স মানে ব্যতিচার, ডিফ্রাকশন মানে অপবর্তন, পোলারাইজেশন মানে সমবর্তন, এই সমস্ত থিওরিগুলো পড়বে। আর এত কিছু পড়ার পরে একটা হেডেক চ্যাপ্টার আছে যেটা একটু বোরিং, এগুলো সব ইন্টারেস্টিং চ্যাপ্টার। একটা বোরিং চ্যাপ্টার আছে যেটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট তার মানে কিছু যন্ত্রের বর্ণনা পড়বো আমরা, যেমন টেলিস্কোপ, হ্যাঁ, তারপরে দূরবীক্ষণ, নববীক্ষণ যেগুলো আছে, মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ, মানুষের চোখ সম্বন্ধে কিছু, কার চোখে কত পাওয়ার লাগে, নেগেটিভ পাওয়ার না পজিটিভ পাওয়ার, তো সেসব কিছু এই চ্যাপ্টারে ঢুকে আছে। এটা একটু বোরিং চ্যাপ্টার, হ্যাঁ, এটা বাদ দিতে পারতো সিলেবাস থেকে, কিন্তু এটা বাদ দেয়নি, বাদ দিয়েছে দুটো ভালো ভালো চ্যাপ্টার। এবং মডার্ন ফিজিক্সেরও বেশ কিছু ভালো ভালো চ্যাপ্টার বাদ আছে। যাই হোক, তো আমাদের রিফ্লেকশন শুরু করবো আমরা, আলোর প্রতিফলন। বেশ, প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলন বা রিফ্লেকশন। রিফ্লেকশন আমরা পড়েছি যে যদি কোথাও একটা সারফেস থাকে, যে কোনো সারফেস, সেটা প্লেন সারফেস হতে পারে, খসখসে সারফেস হতে পারে, যে কোনো রকম সারফেস, আর এই ধরনের সারফেসকে আমরা বলি প্রতিফলক। প্রতিফলক, যেখানে প্রতিফলন হয় মানে প্রতিফলন। এই সারফেসের আবার বিভিন্ন রকম নেচার থাকে। এ আবার কখনো আলো এসে পড়লে ফিরিয়ে দেয়, কখনো আলো এসে পড়লে শোষণ করে, কখনো ভেতর দিকে পার করে দেয়, এরকম অনেক ওর বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, সবকিছু এর ভেতরে ঢুকে আছে। এবার এখানে একটা আলো, এটা একটা ধরে নাও, একটা আয়না, মিরার, একটা প্রতিফলক, একটা আলো এই দিক বরাবর এসে, এটা তোমার অভিলম্ব, লম্ব, এখানে একটা লম্ব টেনেছো, এরকম কাল্পনিক রেখা এরকম। তো যেটা প্রতিফলনের আমরা পড়ে এসেছি সেটা হচ্ছে যে আলো এই দিক বরাবর যদি আসে, কোন একটা আলো অভিলম্বের সাথে, কোন একটা আলো মানে কোন একটা রে, রশ্মি, একটা মাত্র রশ্মি দিয়ে আমরা বিবেচনা করছি। আলোকে কি একটা মাত্র রশ্মি বিবেচনা করা যায়? নিশ্চয়ই যায় না। কারণ যদি তুমি জুম আউট করো তাহলে দেখবে এটা একটা ব্যান্ড অফ রে, আরো অনেক কিছু, একটা চওড়া কিছু একটা ব্যাপার। তো সেটা নিয়েও আমাদের হাইগেনস থিওরি আছে অনেক পরে। তো আপাতত আমরা একটা রে বলছি, একটা মাত্র লাইন, রে অপটিক্স করছি আমরা, ঠিক আছে? তো এই যে রে আসছে,
এলো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পড়লো, ধরো সেটা আই কোণ, আর তারপরে সেম কোণে, যে কোণে এসেছিল সেম কোণে বেরিয়ে যাবে, সেই কোণটাকে বলি আমরা আর কোণ। দিয়ে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আর। আপতন কোণ, প্রতিফলন কোণ তারা পরস্পর সমান হবে, এবং আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব, প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব আপতন বিন্দুতে এক সমতল অবস্থান করে। সব করে বোর্ডের প্লেনে আছে। এখানে যদি আলোটা এইভাবে আমি লেজার লাইট ফেলি, আর এটা যদি একটা আয়না রাখি, তাহলে ওই লেজার লাইটটা ওই বোর্ডের গা ভেসে ভেসে বেরিয়ে যাবে এবং বাইরে বেরিয়ে আসবে না, এরকম। তো এক সমতল অবস্থান করে, ঠিক এরকম যদি একটা কার্ডবোর্ড দিয়ে দাও এরকম, তাহলে এইখানে এরকম ঘটনা ঘটছে। এই হচ্ছে দুটো সূত্র, প্রতিফলনের দুখানা সূত্র। এবার বেশ কিছু জিনিস আমাদের এখান থেকে আসে, সেগুলো হচ্ছে যদি আলোটা এই দিক বরাবর আসে, তাহলে যে কোণে এলো সেম কোণে বেরিয়ে গেল, কোনো অসুবিধা নেই। যদি তল এরকম এরকম হয় তাহলে কি তাই হবে? তাহলে যদি একটা রশ্মিকে আমরা এরকম ফেলি, তাহলে কি সে যে কোণে এসে পড়েছিল সেই কোণে সব এইদিকে চলে গেল, এখানে এসে ফেললাম এইদিকে চলে গেল, এখানে এসে পড়লাম এইদিকে চলে গেল। এই যে রশ্মি উল্টো পাল্টা দিকে যাচ্ছে, তাহলে এই যে আই ইজ ইকুয়াল টু আর আমি লিখেছি, আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, সেক্ষেত্রে কি এই ঘটনা কি এখানে ঘটবে? হ্যাঁ কি না? ঘটতেও পারে বা নাও ঘটতে পারে। আচ্ছা, ঘটতেও পারে নাও ঘটতে পারে, বেশ। আর আর কেউ? এটা কিন্তু জানা উচিত, ক্লাস 7 এর প্রবলেম, এটা ক্লাস 7 এর কোশ্চেন। হবে স্যার হবে। কি হবে? হবে, হবে মানে অবশ্যই হবে, এবং হবে বলেই উল্টো পাল্টা দিকে চলে যায়। তুমি যদি এই জায়গাতে অভিলম্ব টানো, এই জায়গার অভিলম্বটা তুমি বুঝতে পারছো না, এখানে অভিলম্বটা পরিষ্কার দেখানো আছে অভিলম্ব, কিন্তু এই অভিলম্বটা ঠিক এখানে স্পর্শক টানতে হয়, একটা এর আশেপাশে দুটো বিন্দু নিয়ে একটা স্পর্শক টেনে দাও, এইটা হচ্ছে তার অভিলম্ব। তো যে কোণে এসে পড়েছে সেই কোণে যেতে হবে বলেই ওই উল্টো দিকে চলে গেছে। এখানেও তাই, এখানে অবিলম্ব হচ্ছে এইরকম, এখানে অবিলম্ব এরকম, এখানে অবিলম্ব এরকম, বিভিন্ন জায়গাতে এরকম যদি হয় তাহলে এইটা অবিলম্ব, এখানে যে কোনো এসে পড়বে সেম কোণ এসে ফেরত যাবে। ওই জন্যই আলোটা বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। ঠিক আছে, তো ছড়ানো ছেটানো দেখলে হবে না, কেন ছড়াচ্ছে সেটা বুঝতে হবে। প্রতিফলনের সূত্র মেনে চললে বলেই এরকম ঘটনাটা ঘটে। এই ধরনের প্রতিফলনকে তোমরা পড়েছো, এগুলোকে নিয়মিত প্রতিফলন বলা হয়, চকচকে সারফেস যদি হয় মসৃণ, আর এগুলোকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন বলা হয়। এবং আমাদের বাস্তবিক জীবনে বিক্ষিপ্ত প্রতিফলনের ব্যবহার প্রচুর। আমরা দেখেছি আমাদের বাড়িতে, এই যে আমি পড়াচ্ছি এখানে, তো এই যে আলোটা চারিদিক থেকে আসছে, কোনো একটা নির্দিষ্ট দিকে আলো হচ্ছে না, এবং হয় কখন যখন একটা এখানে ল্যাম্প রেখে দিলাম এবং ল্যাম্পটা এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে একটা নির্দিষ্ট দিকে, তো একটা নির্দিষ্ট দিকে লোকেরাই হয়তো ওই জায়গাটা দেখতে পাচ্ছে না, চকচক করছে ওই জায়গাটা, ডিস্টার্ব করছে। যদি চারিদিকে ছড়িয়ে যেত আলোটা, তাহলে হয়তো অতটা চকচকে জায়গাটা হতো না, পরিষ্কারভাবে দেখা যেত। এরকম আমাদের আশেপাশে গাছপালা সব জায়গা থেকে আমরা আলো দেখতে পাচ্ছি, আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বলেই না। কোনো একটা নির্দিষ্ট জায়গার লোক তো কোনো একটা নির্দিষ্ট লোককে দেখতে পাচ্ছে না, সবাই সবাইকে দেখতে পাচ্ছি। আমাদের শরীর থেকে বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে, আলো এসে পড়ছে আমাদের শরীরে এবড়ো খেবড়ো সারফেস, সেখান থেকে আলো বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে এবং সবাই দেখতে পাচ্ছে। ঠিক আছে, তো এরকম ঘটনা ঘটছে। আরো তোমরা পড়েছো, সিনেমার পর্দা ফর্দা এইসব অনেক ব্যাখ্যা দেওয়া আছে 9-10 বইয়ে। এবার এটা যে আলো এসে পড়লো, আইকন ইজিক্যাল টু আরকন, তো এই যে অভিলম্বটা দেখতে পাচ্ছ, যদি অভিলম্ব বরাবর আলো আসে তাহলে কি হবে? যদি এটা যদি অভিলম্ব হয় আর তুমি যদি অভিলম্ব বরাবরই আলো ফেলো, তাহলে এর কাছে কোনো অপশন নেই ফেরত যাবার। এবার তুমি কিন্তু আর এই দিকে তাকে ফেরত পাঠাতে পারবে না, কারণ যদি ওই দিকে ফেরত পাঠাও তাহলে অনেক দিক তোমার কাছে কম্পিটিটর রয়েছে, তারা সবাই দাবি করবে যে আমার দিকে কেন নয়, আমার দিকে কেন নয়, সবাই বলতে শুরু করবে। এটা তোমার সারফেস, তুমি এখানে একটা আলোকে ফেলেছো লম্ব হবে এই জায়গায়, দিয়ে বলছো ওই দিকে যা, তখন সমস্যা যে কেন এরকম হবে, এরকম কেন হতে হবে, তাহলে সোজাই বেরিয়ে যাবে। কিন্তু যদি এই দিক বরাবর আসে তাহলে সোজাই বেরিয়ে যাবে। ঠিক আছে, আদার্স কোনো কম্পিটিটর থাকবে না। এটাকে বলা হয় নর্মাল ইনসিডেন্স। আই যদি 0 হয় তাহলে আরো 0 হবে, প্রতিফলনের সূত্র এখানেও মেনে চলেছে। ঠিক আছে, তো এবার যদি যদি দেখা যায় যে মাধ্যমটা, যে রশ্মিটা আসছে সে কিছুটা ফেরত গেল আর কিছুটা দ্বিতীয় মাধ্যম দ্বারা পেরিয়ে চলে গেল, তাহলে কিরকম হবে?
যদি দেখা যায় যে এটা একটা তোমার মাধ্যম আর এখানে তোমার অভিলম্ব, তো তুমি একটা রশ্মিকে এই দিক বরাবর ফেলেছো আর রশ্মি এই দিক বরাবর গিয়েছে, তার সাথে কিছুটা ভেতর দিকে ঢুকে গিয়েছে। আর যদি ভিতর দিকে ঢুকে যায় তাহলে সেটার প্রতিফলন হলো না, সেটা প্রতিসরণ হয়ে গেল। তো সেটা পরের চ্যাপ্টারে পড়বো আমরা। এখানে যেটা পড়বো সেটা হচ্ছে আলো এইদিকে আসছিল, তার সোজা যাওয়া কথা ছিল যদি মিডিয়াম না থাকতো, যদি একটা মিরার না রাখতো তাহলে সোজা বেরিয়ে যেত, কিন্তু সে সোজা বেরোয়নি, এই প্রতিফলিত হয়ে ওই দিক বরাবর চলে গেছে। এই কোণটা হচ্ছে আই, তাহলে এই কোণটা হচ্ছে আই। আর যে কোণে যাওয়ার কথা ছিল আর যে কোণে গেল তাদের মধ্যে যেটা কোণ সেটাকে বলে ডেল্টা, এটাকে বলে ডেভিয়েশন বা বিচ্যুতি। কত কোণ সে সরে গেল, ডেভিয়েশন, ডেল্টা। আর ডেল্টাটা খুব ইজিলি আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি। এটা যদি আই হয়, এটা তোমার নর্মাল অবিলম্ব, তো এটা যদি আই হয় এটাও আই, ঠিক আছে, বিপ্রতিভ কোণ। এটা এটা সোজা বার করে দাও, এটা অবিলম্ব, তাহলে এটা যদি আই হয় তাহলে এটাও আই, সিম্পল। তাহলে এই গোটা কোণটা যদি দেখো এটা, তাহলে এটা আই প্লাস আই মানে 2i প্লাস ডেল্টা, তাহলে পাই মাইনাস 2i, ডেল্টা ইজ ইকুয়াল টু, ঠিক আছে, আই প্লাস ডেল্টা প্লাস আই ইকুয়াল টু পাই 180 ডিগ্রি, তাহলে বাদ দিয়ে দাও, তাহলে পাই মাইনাস 2i। শুধুমাত্র এইটুকু দিয়ে বেশ কিছু প্রশ্ন থাকে পরীক্ষায়, যে ডেল্টা বের করো। জেনারেলি এইচএসে আসে না, 10-এ মোটামুটি বেশ কিছু প্রশ্ন পেয়েছো। তো আমরা এখনো 10ই পড়ছি, এখনো পর্যন্ত 12 কিছু ঢুকিনি। নেক্সট যে জিনিসটা তোমরা পেয়েছিলে, এটাও 10-এ পেয়েছিলে, যে দুখানা প্রতিবিম্ব আমরা ডিফাইন করি, একটা হচ্ছে সদ্বিম্ব, একটা হচ্ছে অসদ্বিম্ব। তো সেটা আবার কি জিনিস, যে তুমি যখন আয়নার সামনে নিজেকে দেখো, এটা আয়না, আর এখানে তুমি বসে আছো, এখানে তোমার সাপোজ কিছু একটা রাখা আছে এই জায়গায়, আর এখান থেকে আলো আসছে এই দিক বরাবর, চারিদিকে বিভিন্ন দিকে আলো ছড়িয়ে যাচ্ছে, আর এই প্রত্যেকটি জায়গায় লম্ব আছে এরকম, আর সেই আলো প্রতিফলিত হয়ে এরকম করে আসছে। তো যদি পিছন দিকে বাড়ি দাও একটা এগুলোকে, তাহলে মনে হবে কোনো একটা বিন্দু থেকে এই আলোটা, এখানে যদি তুমি চোখ রাখো, এখানে একটা কিছু একটা রেখেছো, এখানে তুমি চোখ রেখেছো, তাহলে মনে হবে এর ভিতরে একটা প্রতিবিম্ব আছে, বা তুমি নিজে দাঁড়িয়ে আছো, নিজের প্রতিবিম্ব আয়নার ভিতরে দেখতে পাচ্ছ। তো এই যে প্রতিবিম্বটা মনে হচ্ছে আয়নার ভেতর থেকে অপসৃত হচ্ছে, অপসৃত হচ্ছে মানে একটা বিন্দু থেকে ছড়িয়ে যাওয়া, সেটাকে বলা অপসৃত হওয়া। আর কোন একটা বিন্দুতে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, সেটাকে বলা হয় আমাদের ওই কি অভিসারী। তো এটা হচ্ছে অপসারী, কোনো বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে, ডাইভার্জ করছে এরকম মনে হচ্ছে। তো এইটা একটা প্রতিবিম্ব, কার প্রতিবিম্ব, এই যে বস্তুটা ছিল তার একটা প্রতিবিম্ব। আর সেই ধরনের প্রতিবিম্বকে আমরা বলি অসৎ প্রতিবিম্ব, অসৎ, বা বাংলাতে ইংরেজিতে কি বলা হয়, ভার্চুয়াল ইমেজ বলা হয় এটা। এই ধরনের প্রতিবিম্বকে তুমি পর্দা দিয়ে ফেলতে পারবে না। তুমি একটা পর্দা নিয়ে চলে আয়নার ভেতরে ফুটিয়ে পর্দাটাকে ঢুকিয়ে দেবো, দিয়ে আমি প্রতিবিম্ব একটা ছাপ নিয়ে আসবো, তাহলে হবে না। চোখে দেখা যায় কিন্তু পর্দাতে ফেলা যায় না, এগুলো অসৎ প্রতিবিম্ব। আর কিছু প্রতিবিম্ব থাকে যেগুলো সৎ, একটা আতস কাজ নিয়ে এসছে এরকম, এর সূর্য থেকে আলো আসছে এরকম করে, এখানে আলোগুলো এসে পড়েছে, দিয়ে এখানে একটা কাগজ রেখেছো, কাগজটাকে পোড়াবে, তো আলোগুলো সব এক জায়গায় কোইনসাইড করে এখানে একটা সূর্যের ছোট্ট প্রতিবিম্ব পাচ্ছ, এবং কাগজটা হঠাৎ করে পুড়তে শুরু করলো। অনেকেই টেস্ট করেছো বাড়িতে। তো এইটা, এই যে এটা ছোট সূর্য, এটা এই সূর্যটার প্রতিবিম্ব হচ্ছে এটা, এবং এটাকে তুমি চোখেও দেখতে পাচ্ছ, পর্দাতেও ফেলতে পারছো। এই ধরনের প্রতিবিম্বকে আমরা বলি সৎ প্রতিবিম্ব বা রিয়েল ইমেজ। আর এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। তো এগুলো মোটামুটি জানা আছে, সবার পড়েছো। তো তারপরে সমতল দর্পণে প্রতিবিম্ব, এসব মোটামুটি জানা আছে, সমতল দর্পণে কি হয় না হয় মোটামুটি সবার পড়া আছে। আমরা এবার যেগুলো পড়তে যাচ্ছি সেটা হচ্ছে বক্রতলে। বক্রতলেও কিছু কিছু জানা আছে, তাও আমরা একবার মনে পড়ে দেবো। সাপোজ তোমার কাছে একটা কার্ভ সারফেস আছে এরকম, এটা একটা দর্পণ, এরকম ব্যাকার একটা দর্পণ, এই দিকটা ঘষা আছে। আর একটা দর্পণ আছে এরকম, এরকম, এর আবার এই দিকটা ঘষা, আর ওই দিকটা চকচকে। তাহলে যদি তুমি ওই পাশ থেকে আলো ফেলো তো ওই দিকে আলো যা হয় হবে, এই দিকে যদি আলো ফেলে কিছু পাবে না। আর এর তাই এর আবার এই বক্রতল যেটা, সেই দিকে যদি আলো ফেলো তবে কিছু হবে, এই পাশ থেকে যদি আলো ফেলো তাহলে কিছু হবে না। তো দুটোর বক্রতার একই, কিন্তু তাদের গঠনটা একটু আলাদা, এর এই দিকটা ঘষা, এর ভেতর দিকটা ঘষা। এই ধরনের দর্পণকে বলা হয় অবতল দর্পণ বা কনকেভ। আর এই ধরনের দর্পণকে বলা হয় উত্তল দর্পণ বা কনভেক্স। তো যেটা
মনে রাখবে এখানে তিনটে, এটা উত্তল 3খানা লেটার, এটা অবতল 4খানা লেটার, তাই এটা একটু বড় বড় লেটার, কনকেভ একটু বেশি, আর এটা উত্তল, তাই লেটার সংখ্যা কম। মনে রাখার জন্য অনেকে গন্ডগোল ফেলে, উত্তল মানে কনভেক্স না কনকেভ, গন্ডগোল করে ফেলে। তো এরকম জাস্ট মনে রাখবে নিজের সুবিধার জন্য। এই যে দেখতে পাচ্ছ যে বক্রতাটা, এই বক্রতা নিশ্চয়ই কোনো একটা বৃত্তের অংশ হবে। বক্র যখন, তখন নিশ্চয়ই কোনো একটা বৃত্তের অংশ। এটাকে যদি তুমি এইদিকে বাড়াও, এদিকে, বা এইটাকে প্রথমটা এইটা দিয়ে দেখাই, এইটাকে, যে বৃত্তের অংশ এটা যদি ডট 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 করে পূর্ণ করো, তাহলে সেই বৃত্তের যেটা সেন্টার, সেটাকে বলে বক্রতা কেন্দ্র। এটাকে সি দিয়ে ডিনোট করা হয়। সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্র। আর এই যে যে আয়নাটা দেখছো এখানে, এটা মনে রাখবে এটা লাইন নয়, কিন্তু এটা এইরকম, এটা গোলাকার একটা কিছু, মাঝখানটা একটু থেবড়ে দেওয়া আছে, মাঝখানটা একটু চ্যাপটা ঠিলে ঢুকিয়ে দেওয়া হয়েছে মাঝখানটা এরকম। হ্যাঁ, মানে একটা এটাকে আমরা পাশ থেকে দেখছি, সাইড থেকে এরকম, ঠিক আছে, এরকম দেখছি। সামনে থেকে দেখলে এরকম লাগবে, কিন্তু এই পাশ থেকে দেখছি তো এরকম। এর একটা মিডল পয়েন্ট আছে এরকম, তাই না? এর তো এটা একটা বৃত্তের অংশ, তাহলে এর তো একটা এরকম সেন্টার আছে। তাহলে এই যে সেন্টারটা, এই সেন্টারের একটা নাম আছে, এটাকে বলা হয় মেরু। ঠিক আছে, ও ও দিয়ে ডিনোট করা হয় জেনারেলি। আর এই ও আর সি, এই দুটোকে যদি তুমি জুড়ে দাও একটা সরলরেখা দিয়ে, তাহলে এটারও নাম আছে। এটা যদি অনেকটা বাড়িয়ে দাও এই দিক বরাবর, একদম অনেকটা বাড়িয়ে দাও, তাহলে এটাকে বলে প্রধান অক্ষ। যদি অনেকটা বাড়িয়ে দিই, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ বলা হয়। মেরু আর বক্রতা কেন্দ্রকে জুড়ে দেওয়া হলো। আর যদি শুধু মেরু আর বক্রতা কেন্দ্র এইটুকু মাপো, তাহলে এটা বৃত্তের সেই ব্যাসার্ধটা ওসি, এটাকে বলে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। আর যেহেতু ব্যাসার্ধ, তাই এটাকে তুমি আর দিয়ে ডিনোট করতে পারো। ঠিক আছে, আরো কিছু জিনিস ডিফাইন করা হয়। সেটা কি, যে দর্পণে দুটো প্রান্ত বিন্দু দেখতে পাচ্ছ, এটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু, এইটা একটা প্রান্ত বিন্দু, এটা প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দু দুটো নাম দিয়ে দাও, এটাকে বলে দাও এম, আর এটাকে বলে দাও এম ড্যাশ। দুখানা প্রান্ত বিন্দু। তাহলে এই যে দর্পণের পরিধিস্থ দুই প্রান্ত বিন্দুকে যোগ করে যে সরলরেখাটা পাওয়া যায় এখানে, এই যে সরলরেখাটা পাওয়া গেল, এই যে সরলরেখাটা পাওয়া যায়, এটাকে বলে উন্মেষ। ঠিক আছে, বা অ্যাপারচার, এম এম ড্যাশ, অ্যাপারচার বা উন্মেষ। মোটামুটি এটাও পড়া আছে, টেনে ছিল এগুলো। হ্যাঁ, আর একটা জিনিসও ডিফাইন করা হয়, যেটাকে বলা হয় বক্রতা কৌণিক উন্মেষ। কি সেটা? এই যে বক্রতা লাইনটা যেটা পেয়েছো, এর যে পরিধির উপরে যে বিন্দুটা টাচ করেছো, দুটো বিন্দু, এই বিন্দু দুটোকে যদি সেন্টারের সাথে টাচ করে দাও, এই যে, তাহলে একটা কোণ পেয়ে গেলাম, এম সি এম ড্যাশ। এই যে কোণ, এই কোণটাকে বলা হয় কৌণিক উন্মেষ, অ্যাঙ্গুলার অ্যাপারচার বা কৌণিক উন্মেষ। থিটা, এখানে থিটা ডিফাইন করো, এটা থিটা বলা হয়। তো যদি এরকম একটা বক্র থাকে, এরকম, তুমি এটাকে যদি খুব বেশি বক্র হয়, তাহলে সেটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, আর যদি এটা যত বেশি এটা ফ্ল্যাট হয়ে যাবে, এটা তত কম হয়ে যাবে। মানে এটা যদি আরো ফ্ল্যাট করে দাও, এরকম করে এটা যদি আরো সরিয়ে দিই দূরের দিকে, তাহলে অ্যাঙ্গেলটা আরো কমে যাবে। আর যদি বক্র করে দাও, তাহলে যত বেশি বক্র হবে এটা কম হবে। তো আমাদের উন্মেষ অনুসারে এই উন্মেষ কোণটা যেটা ঠিক করে, 10 ডিগ্রি অপেক্ষা যদি কম হয়, তাহলে সেটা ক্ষুদ্র উন্মেষ বলা হয়। এটা কোণটাতে একটা একটা কিছু ভ্যালু পাচ্ছে তুমি, তো সেটা কোণটা যদি 10 ডিগ্রি অপেক্ষা কম হয়ে যায়, খুব ছোট উন্মেষ বলতে পারি সেটাকে আমরা। আমাদের বেশ কিছু প্রবলেম পড়বো যেখানে আমাদের উন্মেষ খুব কমই থাকে, যে ওটা 10 ডিগ্রি মতো, মানে এমন বক্র করে দিলাম, এটাকে একদম এখানে বেঁকিয়ে এরকম করে দিলাম, দিয়ে এরকম একটা বেঁকানো দর্পণ করে দিলাম অনেকটা বেশি। সেরকম দর্পণ জেনারেলি আমরা ব্যবহার করি না। আমাদের ল্যাবরেটরি যেগুলো আছে, যদি দেখো বাড়িতে, তো এইরকম করে বড় বড় সব বক্রই থাকে না। ওইখানে বক্রতা ব্যাসার্ধ কোথায় থাকে, তো অ্যাঙ্গেলটা অনেকটা কম, তো খুব কম বক্র থাকে। আর সেক্ষেত্রে কিছু অ্যাপ্রক্সিমেশন ইউজ করা যায়। পরে যখন আমরা কিছু ক্যালকুলেশন করব, তখন বারবার আমরা বলবো যে ক্ষুদ্র উন্মেষের জন্য এইসব করা যায়, এসব বেশ কিছু জিনিস করবো। হ্যাঁ, মানে একদম বেঁকিয়ে দর্পণ করা হয় না, সামান্য একটু স্লাইডলি একটু কাট করা হয় হালকা, আর সেটাই উত্তল দর্পণ, অবতল দর্পণ হিসেবে বিবেচনা করা হয়। বেশ, তো এগুলো ফ্যামিলিয়ার টার্ম, এগুলো আমরা বেশ কিছু জিনিস পড়বো। আরো কিছু টার্ম আছে, ফোকাস আছে, সেগুলো আমরা দেখবো একটু পরে। আর কিছু জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে, যদি তোমার এটা সেই দর্পণটা হয়, আচ্ছা, সেম জিনিস উত্তল দর্পণের ক্ষেত্রেও ডিফাইন করতে পারো।
যদি এটা একটা দর্পণ হয় এরকম, এটা অবতল দর্পণ, এই পাশটা ব্যাখ্যা। তো এখানে ধরো কোনো একটা বস্তু এখানটা আছে, তা সেখান থেকে আলো বেরিয়ে আসছে, তো এরকম আলো আসছে, এদিকে আলো আসছে, এদিকে আলো যাচ্ছে, এবং সব দিক বরাবর আলো এইভাবে বেরিয়ে আসছে। কোনো একটা বিন্দু থেকে আলো ছড়িয়ে যায়, পয়েন্ট সোর্স, চারিদিকে আলো ছড়িয়ে যাবে, ইকুয়াল পরিমাণ আলো ছড়িয়ে যাবে, কারণ আমরা জানি চারপাশের মাধ্যমটা যদি একই রকম হয় তাহলে সব দিকে আলোকে সমানভাবে ছড়াতে হবে বিন্দু উৎস থেকে। এই যে দূরের রশ্মিগুলো, এগুলোকে বলে প্রান্তিক রশ্মি, প্রান্তিক রশ্মি। আর কাছের রশ্মিগুলো যেগুলো, সেগুলোকে বলে উপাক্ষীয়, উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রে, প্যারাক্সিয়াল রেস। আর এগুলোকে বলা হয় মার্জিনাল রেস, মার্জিনাল রেস। তো উপাক্ষীয় রশ্মি দূরে এগুলো যেগুলো প্রান্তিক রশ্মি প্যারাক্সিয়াল রে যদি বলো, তাহলে এগুলো প্রায় প্যারালাল প্যারালাল দেখতে, সমান্তরাল সমান্তরাল। আর এইগুলোর ক্ষেত্রে একটু বুঝতে পারছো তেচ্ছা করে আছে এরকম, তো তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্রক্সিমেশন করবো আমরা প্রান্তিক রশ্মি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। তো যাই হোক, এইসব টার্মগুলো পাবে, ওই জন্য আমি টার্মগুলোকে বলে দিচ্ছি। বেশ, আর একটা টার্ম পাবে খুব ফ্যামিলিয়ার, যেটা প্রায় প্রত্যেকটি পাতায় পাতায় লাগবে, যেটাকে বলে ফোকাস। তো ফোকাস বিন্দু কি? ফোকাস পয়েন্ট আর ফোকাস লেন্থ, ফোকাল লেন্থ দুই রকম থাকে। ধরে নাও তোমার এটা মিরর, এটা তোমার প্রধান অক্ষ। আর অসীম থেকে আলোর রশ্মিগুচ্ছ ফেললাম এই দিক বরাবর। অসীম থেকে মানে অসীম তো বলে কিছু হয় না, তুমি একটা আয়নাকে এভাবে রেখে দিলে দূর থেকে আলোর রশ্মিগুচ্ছ আসছে। যারা অপটিক্সের প্র্যাকটিক্যাল পড়বে 12-এ, তাদেরকে দেখায় লেন্স টেন্স দিয়ে, তো আমাদের তো এখনো পর্যন্ত দেখার স্বভাব হয়নি, সামনাসামনি হলে দেখাবো। তো এরকম বহু দূর থেকে আলোক রশ্মিগুচ্ছ আসছে, আর তারা কোথাও না কোথাও মিলিত হবে। তো যে জায়গাটা তারা মিলিত হবে, এরকম জায়গা, এই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু। যদি অসীম থেকে আসে তাহলে এই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু। এখান থেকে কেন এখানে মিলিত হচ্ছে এই জায়গায়, এই যে বিন্দুটা কি বিন্দু, সেটা হচ্ছে এই যে এটা যদি তোমার সেই লেন্সটা মিররটা হয়, তার একটা বক্রতা আছে এরকম। আচ্ছা, এই যে এটা তোমার হচ্ছে সেই দর্পণটা, আর এর যে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র যেটা, সেটা হচ্ছে এটা সি। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, মানে যে বৃত্তের অংশ তার কেন্দ্র, এটা বক্রতা কেন্দ্র। আর এটা হচ্ছে তার মেরু। এবার এই বক্রতা কেন্দ্র থেকে তুমি যেখানেই রশ্মি দাগ টানবে না কেন এই লেন্সের ওপর, সবই লম্ব। এটা এখানে 90 ডিগ্রি, এটা এখানে 90 ডিগ্রি, এটা এখানে 90 ডিগ্রি, কারণ এটা বৃত্ত না, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ যেটা, সেটা পরিধির উপরে সবসময় সেটা লম্ব হয়, কেন্দ্র থেকে যে সরলরেখাটা আমরা সবসময় লম্ব হয়। আর আমরা জানি প্রতিফলনের সূত্র, সেটা I=R, এটা হচ্ছে প্রতিফলনের সূত্র। এই সূত্র মেনে চলে যে কোথাও একটা আলো যদি এই দিক বরাবর তুমি এসে এখানে ফেলো এখানে, তাহলে এটা তোমার আইকন, কারণ এটা অভিলম্ব। অভিলম্বের সাথে যে কোণে এসে পড়ে সেটাকে আপতন কোণ বলে। তাহলে অভিলম্বের সাথে সেম কোণে তাকে ফেরত আসতে হবে, তাহলে যে কোণে এসেছিল সেম কোণে তাকে ফেরত যেতে হবে এইখানে, এরকম বরাবর। ঠিক আছে, তাহলে এই যে যে জায়গাতে প্রধান অক্ষকে ছেদ করলো, এটা হচ্ছে ফোকাস। সিমিলারলি এইদিকে তুমি যদি ফেলো, এখানে যদি এখানে আলো আসে, তাহলে এখানে আইকনে এসে পড়লো, আবার ও আইকনে বেরিয়ে যাবে, তো এই দিক বরাবর চলে যাবে। এই বিন্দুটা হচ্ছে ফোকাস। এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, ফোকাস। এবং সব জায়গায় যদি লম্ব হয়ে ফেলো, তাহলে এটা লম্ব আপতন হবে, তো সোজা বেরিয়ে চলে আসবে। আর দুটো জিনিস সবসময় মনে রাখবে, আপতিত রশ্মি দুটো সবসময় মনে রাখবে। আপতিত রশ্মি যেখানে মিলিত হয়, যেখানে মিলিত হয় সেখানে বস্তু থাকে, আর প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হয় সেখানে প্রতিবিম্ব থাকে। এটা সবসময় মনে রাখবে। আপতিত রশ্মি মানে কোনটা? এইটা আর এটা, এরা আপতিত রশ্মি। কোথায় আপতন হচ্ছে? দর্পণের উপর। তাদেরকে যদি মেলাও, কোথা থেকে আসছে? তাহলে বস্তু থেকে আসছে। সেই বস্তু এই মিলবে না, তাহলে অসীমে বস্তু আছে অনেক দূরে, ইনফিনিটিতে। যদি অনেক দূরে থাকে তাহলে প্যারালালটা তুমি ইনফিনিটি ভাবতে পারো আর কি, বহু দূরে। আর প্রতিফলিত রশ্মি মানে এইটা আর এইটা, এরা যেখানে মিলিত হবে সেটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হবে সেটা হচ্ছে প্রতিবিম্ব। তো এটা ফোকাসে প্রতিবিম্ব তৈরি হবে, এই বিন্দুটাকে বলে ফোকাস বিন্দু। আর এই মেরু থেকে এই সি এর এফ এর যে দূরত্ব, সেটাকে বলা হয় এফ, ফোকাস দূরত্ব বলা হয় সেটাকে, ফোকাল লেংথ, ফোকাস দূরত্ব, এফ বলা হয় এটাকে। তো তুমি ফোকাস দূরত্ব দেখাতে পারো এখানে, এখানে ও এফ, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। এবং ক্যালকুলেশন করে আমরা পড়েছি, ক্লাস 10-এই পড়েছি যে বক্রতা ব্যাসার্ধটাকে যদি বলি আর, তার যদি
যদি অর্ধেকটা নিই তাহলে ফোকাসটা পাবো। এখানেও আছে, ক্লাস 12 আছে, দু একটা জ্যামিতি ট্যামিতি করে প্রমাণ করে দেওয়া আছে। ওটা আমাদের ক্লাস 10-এ আছে বলে আমি ওটা করাবো না, দেখে নেবে। এইটা হচ্ছে আর, এটা হচ্ছে এফ। এই আর যেটা তা অর্ধেক করে দিলে এফ পেয়ে যাবে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছ, যদি তুমি এই দর্পণটাকে জলে ডুবিয়ে দাও তাহলে কি তার ফোকাস দূরত্ব পরিবর্তন হবে? কে বলবে? এখানে আলো আসছিল, তারা এখানে মিলিত হয়েছে। যদি জলে ডুবানোর পরে আলো এসে পড়ে তাহলে কি তারা এখানেই মিলিত হবে নাকি অন্য কোথাও মিলিত হবে? কে বলবে? এই এক্সপ্রেশন থেকে বলা যাচ্ছে। হবে না, হবে না, তাহলে অন্য জায়গায় মিলিত হবে। কোথায় মিলিত হবে? জলে ডোবানোর পরে কোথায় মিলিত হবে? এইদিকে সরে যাবে না এইদিকে সরে আসবে? বল, চেষ্টা কর। পরিবর্তন হবে যখন বলেছিস যে ফোকাস দৈর্ঘ্য কি হবে না, না হবে, কি বলেছিস? কোনটা বললি? পরিবর্তন হবে না। ও হবে না হবে না। বলেছিস। ও হবে না বলেছিস, আচ্ছা বেশ ঠিক আছে। কেন হবে না? আরটা তো কনস্ট্যান্টই থাকবে। হ্যাঁ ঠিক, কারণ ফোকাস দূরত্ব নির্ভর করছে শুধু বক্রতা ব্যাসার্ধের উপর, আর বক্রতা ব্যাসার্ধ নির্ভর করছে লেন্স দর্পণটা কতটা বক্র তার উপর। তো জলে ডোবানোর পরে তার বক্রতা পরিবর্তন হবে না। হ্যাঁ, এমনটা তো নয় যে দর্পণটাকে আরো বেঁকিয়ে দেওয়া হচ্ছে জলে। তাহলে মনে রাখবে, এটা লেন্সের ক্ষেত্রে, সরি দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য নির্ভর করে দর্পণের বক্রতার উপর। দর্পণের বক্রতার উপর, দর্পণের বক্রতার উপর যদি নির্ভর করে তাহলে বক্রতা যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ তুমি যাই ফেলো না কেন একই থাকবে। তুমি যদি লাল আলো ফেলো তাহলেও যেটা থাকবে, নীল আলো ফেলো তাহলেও তাই থাকবে, যদি জলে ডুবিয়ে দাও তাহলেও তাই থাকবে। ফোকাস দূরত্ব চেঞ্জ হবে না, শুধুমাত্র বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভরশীল। ঠিক আছে, লেন্সের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। লেন্সের ক্ষেত্রে যখন আমরা পড়বো, লেন্স যখন জলে ডুবিয়ে দেওয়া হবে তখন দেখবো যে না, ওর ফোকাস দূরত্ব পাল্টে যাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রেও বিভিন্ন রকম হয়ে যাবে। বেশ, তো এবার এটা তো ফোকাস বিন্দু, এটা ফোকাস দূরত্ব। যদি বস্তুর রশ্মিটা এইভাবে সমান্তরাল ভাবে না আসে, যদি তেচ্ছা ভাবে আসে কিন্তু অসীম থেকে যদি আসে, এইভাবে যদি রশ্মি আসে এইদিকে এইদিকে এরকম করে যদি আসে, প্যারালাল রশ্মি মিলিত হবে না, তার মানে অসীমে আছে। তাহলে এদের থেকে যে রশ্মিটা তুমি পাবে প্রতিফলিত হয়ে, তারা ফোকাস বিন্দুতে মিলিত হবে না কিন্তু ফোকাস তলে মিলিত হবে। মানে এই তলে একটা, যদি তুমি এখানে ফোকাস বিন্দুতে যদি একটা তল কনসিডার করো, তাহলে এই তলের মধ্যে এখানে 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 এইগুলো সবাই ফোকাস বিন্দু। মানে ছবিটা যদি দেখায় ভালো করে, এটা যদি ফোকাস বিন্দু হয়, এখানে তুমি একটা তল কনসিডার করো এরকম, তাহলে এই তল, এটা কোন তলের নিচে বোঝা যাচ্ছে? ঠিক এরকম করে, এরকম তল, এরকম নাই কিন্তু এরকম তল। সেই তলের এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটি বিন্দু হচ্ছে ফোকাস বিন্দু, এবং এই বিন্দুগুলোকে বলা হয় গৌণ ফোকাস, বা সেকেন্ডারি ফোকাল পয়েন্টস। আর যেটা প্রধান অক্ষকে ছেদ করে যে ফোকাসটা, সেটাকে বলে মুখ্য ফোকাস। তো এসব আছে মোটামুটি। আর এটা বাড়িতে প্রমাণটা করবে, একবার দেখে নেবে। ত্রিভুজ ধরে করা আছে, আমি এটা করাচ্ছি না, এত কিছু জিনিস আছে যে এইসব জিনিসগুলো করানোর সময় নেই। বেশ, নেক্সট এবার বিভিন্ন জায়গাতে বস্তু রাখি এবং দেখি তারপরে কি হয়। ধরো তোমার কাছে অবতল দর্পণ আছে একটা, এটা একটা অবতল দর্পণ, এটা তার মেরু, এটা তার বক্রতার সাথে একটা রাফ এস্টিমেট, একটা আইডিয়া করে আঁকবে, তাহলে ছবিটা ভুল ভালো হবে না, নইলে ছবি স্কেলের বাইরে চলে যাবে। তো প্রথম কেস তো আমরা পড়লাম যে বস্তু যদি অসীমে থাকে তাহলে তো ফোকাসে প্রতিবিম্ব তৈরি হবে, দেখলাম। এবার দ্বিতীয় কেসে ধরে নাও যে কোথাও একটা বস্তু আছে, সেটা তোমার ফোকাস আমাদের এই বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থিত, মানে এটা অসীম আর এটা বক্রতা কেন্দ্র, এর বাইরে এখানে একটা বস্তু রেখেছে। এরও ছবি আমরা ক্লাস 10-এ করে এসেছি, যে এই যে বস্তু দেখতে পাচ্ছ, এই বস্তুর বিভিন্ন জায়গা থেকে আলো বেরিয়ে আসছে। মানে এমনটা নয় যে বস্তু আলো তৈরি করছে, এরকম না, বস্তুতে আলো এসে পড়ছে এবং তা আলো ছড়িয়ে
পড়ছে। হ্যাঁ, বিভিন্ন দিকে আলো বস্তু থেকে ছড়িয়ে যাচ্ছে। আমার দেহ থেকে আমাকে সবাই দেখতে পাচ্ছে কেন? কারণ আমার দেহ থেকে আলো বেরোচ্ছে, তাহলে কি আমি আলো তৈরি করছি? সেটা না, আলো প্রতিফলিত হচ্ছে আমার দেহ থেকে। তাহলে এটাতে কোথায় বিভিন্ন দিকে আলো বেরিয়ে আসছে, তাহলে এইদিকে আলো যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এরকম অনেক অনেক আলো এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এত এত আলো বেরিয়ে যাচ্ছে, এইদিকেও আসছে, আলো বেরিয়ে আসছে। আমরা কোনো সিলেক্টিভ রেখে নেবো, এত আলো দিয়ে তো আমাদের ছবি আঁকা সম্ভব নয়। আমরা 2-3টা সিলেক্টিভ রে নেবো, দিয়ে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সেটা দেখবো। তো একটা খুব ইউজফুল রে, সেটা হচ্ছে প্রধান অক্ষের সাথে সমান্তরাল একটা রশ্মি নাও। কারণ যদি সমান্তরাল ভাবে রশ্মি নাও তাহলে তুমি জানো ফোকাস দিয়ে রশ্মি পেরিয়ে যায়, যে কোনো সমান্তরাল আলো ফোকাস বিন্দু দিয়ে পেরিয়ে যায়। তাহলে এটাকে তুমি ফোকাস দিয়ে পার করে দাও, এরকম করে, এটা ফোকাস বিন্দু। আরেকটা রশ্মি কোন দিক বরাবর নেবো? আরেকটা রশ্মি বক্রতা কেন্দ্র বরাবর নিতে পারো তুমি, কারণ বক্রতা কেন্দ্র যেটা, এটা হচ্ছে পার করলে এটা লম্ব আপতন হবে। লম্ব আপতন হলে সে সেই দিকেই ফেরত চলে যাবে, লম্ব ভাবে যদি আসে লম্ব হয়ে ফেরত চলে যাবে। তাহলে আরেকটা রশ্মিকে এইদিকে পাঠাও, এইদিকে পাঠালাম। তাহলে এইখানটাতে 90 ডিগ্রিতে এসে পড়ছে সোজা, I = 0, তাহলে R = 0, তার মানে ওই দিকেই সে ফেরত যাবে। এবার আমি কি বলেছিলাম, আপতিত রশ্মি যেখানে মিলিত হয় সেখানে বস্তু, তাহলে এইটা আর এইটা এরা আপতিত রশ্মি, এদেরকে মিলিত করেছি, তাহলে এটা বস্তু। আর প্রতিফলিত রশ্মি মানে এইটা আর এইটা, এটা প্রতিফলিত রশ্মি, এরা যেখানে মিলিত হবে, যেখানে কাট করবে এই জায়গাটা, এইটা হচ্ছে প্রতিবিম্ব। এবং এই জায়গাটা যেটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা কার কারেসপন্ডেন্স বিন্দু? এই টিপ বিন্দুটা, টিপ। তাহলে তার যদি নিচের বিন্দুটা তুমি দেখো, তাহলে তার উপরে একটা বিন্দু পাবে এরকম। যদি তার নিচের বিন্দুটা দেখো তাহলে তার উপরে একটা বিন্দু পাবে। যদি একদম এই বিন্দুটা দেখো, তাহলে এখান থেকে প্রধান অক্ষের উপর একটা রশ্মি এই দিক বরাবর ফেলো, তাকে সোজাই আবার ওই দিক বরাবর ফেরত নিয়ে এসো। আর একটা রশ্মি ওইদিকে ফেলো ফেলো কোনোভাবে, যে কোনো দিকে তোমার যেটা পছন্দ, তাহলে দেখবে যে বিন্দুতে কাট করবে সেটা এই বিন্দু হবে, এখানে হবে। তাহলে এই বিন্দুটা, এটা যদি পি বলো, এটা যদি কিউ বলো, তাহলে পি বিন্দুটা তৈরি হবে এখানে, এটাকে ছোট পি বলছি। আর এই যে কিউ বিন্দু যেখানে তৈরি হবে সেটা হচ্ছে এখানে, তো এটাকে ছোট কিউ বলছি। তাহলে বস্তুটা প্রতিবিম্বটা উল্টে গেছে, এইটা হচ্ছে তোমার প্রতিবিম্ব। পিটা হয়ে গেছে এখানে, আর এই পিটা হয়ে গেছে এখানে উল্টে। ঠিক আছে, তাহলে এই যে প্রতিবিম্বটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট পি, ছোট কিউ, যেটা লেস দ্যান পি কিউ, ওর থেকে সাইজে ছোট। আর সাইজ যদি ছোট হয় তাহলে আমরা একটা রাশি ব্যবহার করি যেটাকে বলে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, যেটাকে বলি এম। আর সেটা হচ্ছে পি কিউ বাই পি কিউ, স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ, which is less than 1। তাহলে একের থেকে কম বিবর্ধনযুক্ত তুমি প্রতিবিম্ব পাবে, তার মানে প্রতিবিম্ব ছোট পাবে। শুধু তাই নয়, প্রতিবিম্ব উল্টো পেয়েছো তুমি, উল্টো, ছোট উল্টো। এবং আরো ইম্পর্টেন্ট টার্ম যেটা, সেটা হচ্ছে প্রতিবিম্বটা সৎ। এখানে যদি একটা পর্দা রাখো, এখানে মোমবাতি শিখা রাখো একটা এরকম, তাহলে এখানেও একটা এরকম উল্টানো মোমবাতি শিখা তুমি পাবে। যদি পর্দা রাখো তাহলে দেখতে পাবে এই শিখাটা। তাহলে প্রতিবিম্ব হচ্ছে সৎ, পর্দায় প্রতিবিম্ব গঠিত হচ্ছে। ঠিক আছে, তাহলে ছোট মানে অবশ্যই ছোট মানে ক্ষুদ্র, বিবর্ধন একের থেকে কম, সৎ, আর উল্টো বা অবশিষ্ট। এবার যদি বস্তুটাকে তুমি এইদিকে একটু সরিয়ে নিয়ে আসো, একটুখানি সরিয়ে নিয়ে গেলাম, তাহলে প্রতিবিম্বটা কি হবে? কোন দিকে সরবে? ওই দিকে না এই দিকে? কে বলবে? রাইট না লেফট? বস্তুকে একটু সরিয়ে নিয়ে গেলাম, তাহলে প্রতিবিম্ব এরকম ছিল, ছোট্ট এরকম ছিল, সে এইদিকে সরে আসবে না ওইদিকে সরে যাবে? বেসিক আইডিয়া থেকে, ম্যাথামেটিক্স থেকে নয়। সব বক্রতা কেন্দ্রের দিকে। বক্রতা কেন্দ্রের দিকে সরে আসবে। কিভাবে বুঝলি? কোনটা থেকে আইডিয়া হলো? সে যদি বক্রতা কেন্দ্রে দিয়ে পাঠায় তাহলে তখন তো শুদ্ধ যদি বক্রতা কেন্দ্রে দিয়ে পাঠায়, মানে বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে, হ্যাঁ তখন বেশ ঠিক আছে। দেখ, যদি অসীমে রাখি তাহলে ফোকাসও হবে,
ঠিক আছে, যদি এরকম ইনফিনিটিতে রাখি, এইরকম ইনফিনিটিতে রাখি, তাহলে এখানে হবে এরকম ছোট মতো কিছু একটা প্রতিবিম্ব ফোকাসে। আমরা জানি অসীম বস্তু রাখলে ফোকাসে প্রতিবিম্ব তৈরি হয়। আর যদি অসীম থেকে একটু সরিয়ে নিয়ে এসে এখানে রাখি, তাহলে দেখতে পাচ্ছি ফোকাস থেকে সরে এসছে এখানে। ঠিক আছে, তাহলে যদি আরো একটু সরিয়ে নিয়ে যাই, তাহলে ও আরো একটু এইদিকে সরে আসবে, এটা আরো ছোট, আরো একটু সরে আসবে এবং একটু বড় হবে সাইজে। এবং যদি বক্রতা কেন্দ্রতেই রাখি, তাহলে একদম বক্রতা কেন্দ্রেই হবে। এবার দেখে নাও ক্যালকুলেশন করে, যদি বক্রতা কেন্দ্রে রাখি তো বক্রতা কেন্দ্রে কেন হবে, ছবি এঁকে দেখে নাও। এটা হচ্ছে তোমার দর্পণ, এটা তোমার ফোকাস এফ, আর এটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র সি। এইখানে বস্তু রাখো, এখান থেকে একটা আলো বেরিয়ে গেল এদিকে, যদি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে বেরিয়ে যায়, সে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে এরকম। আর একটা রশ্মি যে কোনো একটা নাও, সেটা ফোকাস দিয়ে পার করে দাও। যদি ফোকাস দিয়ে পার করি, তাহলে সেটা সমান্তরাল হয়ে যাবে, কারণ আলোর পথ হচ্ছে রিভার্সিবল। 90% কেসের ক্ষেত্রে, 99% কেসের ক্ষেত্রে আলোর পথ হচ্ছে প্রত্যাবর্তক বা রিভার্সিবল। তুমি যদি এইদিকে আলো ফেলো, তাহলে যদি এইদিকে যায়, তাহলে এইদিকে আলো ফেললে ওই দিকে যাবে, এরকমই কেস হয় সব ক্ষেত্রে। দু একটা কিছু হয় না, সেটা রিফ্রাকশনের সময় বলবো। তো এটা তোমার যদি ফোকাস দিয়ে তুমি পার করো, তাহলে সমান্তরাল হয়ে যাবে, এই যে সমান্তরাল রশ্মি সমান্তরাল হয়ে যাবে। এবং প্রতিফলিত রশ্মি এই জায়গাতে কাট করছে, আপতিত রশ্মি যেখানে মিলিত হয় সেখানে বস্তু, প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হয় সেখানে প্রতিবিম্ব। তাহলে এটা ক্যাপিটাল পি, এটা ক্যাপিটাল কিউ, তাহলে এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা, এটা কিউ, আর এটা ছোট কিউ। এইটার জন্য যদি দেখো তাহলে এখানেই তৈরি হবে, তাহলে এইটা তোমার প্রতিবিম্ব। তাহলে যেখানে বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখো, তাহলে সেই জায়গাতেই প্রতিবিম্ব তৈরি হবে। এবং বক্রতা কেন্দ্রে এমন একটা বৈশিষ্ট্য, যেখানে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের মধ্যে যে ব্যবধান, সেটা হচ্ছে জিরো। এটা যদি বস্তুর দূরত্ব যদি তুমি এতটা হয়, প্রতিবিম্ব দূরত্বটাও অতটা, তাহলে ওদের বিয়োগ ফলটা হচ্ছে জিরো। তো কখনো এরকম প্রশ্ন দেয় যে কোন ক্ষেত্রে কোথায় বস্তু রাখলে বস্তুর দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের মধ্যে ব্যবধান সর্বনিম্ন হবে, তো সেটা বক্রতা কেন্দ্র। এবার যদি আরো সরিয়ে দিই এরকম করে, তাহলে এবার এইদিকে সরে আসবে, এরকম বাড়বে আস্তে আস্তে। এখানে বিবর্ধন কত, 1, এরও যা এরও তাই, সেম সেম। আর এখানে যদি আরো ঢুকিয়ে দিই, তাহলে এ একটু আরো সরে যাবে এই দিক বরাবর। যদি আরো সরিয়ে দিই, তাহলে এ একটু আরো এই দিক বরাবর সরে চলে আসবে। আর যদি ফোকাসে রাখি, তাহলে আবার মিলবেই না, ইনফিনিটি হয়ে যাবে, অসীমে। ফোকাসে বস্তু রাখলে অসীমে হয়ে যাবে। তাহলে দেখি ফোকাসে বস্তু রাখলে কেমন ছবি হবে। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। এখানে বস্তু রাখো, একটা রশ্মি সমান্তরাল দাও, তাহলে সেটা ফোকাস দিয়ে পার করে দাও। আর একটা যে কোনো দিয়ে তুমি এটা দিতে পারো, যতটা কোণ করেছে এখানে, এটা উল্লম্ব, যতটা কোণে এসেছে ঠিক ততটা কোণে এসে ফেরত যাবে। তাহলে ততটা কোণে যদি ফেরত আসে, এটা কোথাও মিলিত হবে না, প্যারালাল। এই দুটো প্যারালাল, প্যারালাল মানে অসীমে মিলিত হবে, ঝাপসা। ঠিক আছে, তুমি এখানে পর্দা রাখো, তাহলে ঝাপসা প্রতিবিম্ব হবে। ইনফিনিটিতে যদি রাখো, থিওরিটিক্যালি অনেক দূরে রাখো, তাহলে একটা প্রতিবিম্ব পেতে পারো। অথবা তুমি এইরকম দেখাতে পারো, এইটা দিয়ে যদি রশ্মি পাঠাও এই লাইন বরাবর, তাহলে লম্ব আপতন, এটা বক্রতা কেন্দ্র বরাবর লাইন, লম্ব আপতন, তাহলে সে লম্বভাবেই ফেরত আসবে, কোথাও মিলিত হবে না। যে কোনো রশ্মি তুমি দাও না কেন এখান থেকে, ফোকাসে যদি রাখো, তারা কোথাও মিলিত হবে না। কিন্তু যদি ফোকাসের ভিতরে রাখি, আর একটু দূরে সরাই, তাহলে তার ইনফিনিটিতে যাবার জায়গা নেই। ফোকাসে রাখার জন্য ইনফিনিটি, কিন্তু যদি আরেকটু ভেতরে সরিয়ে দিই, তাহলে তো ইনফিনিটি থেকে আবার দূরে সরে যাবে, তাহলে সেটা তো ইনফিনিটি। কিন্তু তা হবে না, তাহলে তার একটু গঠন পরিবর্তন হয়ে যায়। তো সেটা কি, সেটা খুব ইম্পর্টেন্ট। পরের ছবিটা, যদি তোমার এটা দর্পণ হয়, আর এটা যদি তোমার বক্রতা কেন্দ্র হয়, এটা যদি ফোকাস হয়, আর যদি তুমি এইখানে বস্তু রাখো, তাহলে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দাও, সেটাকে ফোকাস দিয়ে পার করো, এটা ফোকাস, তাহলে এই দিক বরাবর পার করে দাও এরকম। আর একটা রশ্মি নিজের পছন্দ মতো দাও, এই দিক বরাবর এখানে দাও, তো যতটা কোণে এসেছিল ঠিক ততটা কোণে বেরিয়ে যাবে এরকম। এবার তারা এই দিকে তো মিলবে না, এটা ঠিক, এইদিকে তারা মিলবে না। কিন্তু এখানে যদি কেউ চোখ রাখে, তাহলে মনে হবে এই দুটো রাশি ওই ভেতর থেকে বেরিয়ে আসছে, ডাইভার্জ করছে। দুটো রাশিকে যদি পিছন দিকে বাড়িয়ে দাও, তাহলে মনে হবে তারা কোথাও একটা বিন্দু থেকে মিলিত হয়ে ওইখান থেকে বেরিয়ে আসছে। তার মানে মনে হবে এই যে বস্তুটা, তার ভেতরে একটা প্রতিবিম্ব আছে। এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা, তাহলে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এইটা হচ্ছে পি, ছোট পি। আর এই তলার বিন্দুটা হচ্ছে প্রধান অক্ষের উপরে এই বিন্দুটা কিউ, এইটা হচ্ছে প্রতিবিম্ব।
তাহলে এখানে যদি তুমি চোখ রাখো তাহলে দেখতে পাবে মনে হবে যে রশ্মিগুলো ছড়িয়ে যাচ্ছে। তো ছড়িয়ে যদি যায় কোথা থেকে তো ছড়াবে, কোন একটা বিন্দু থেকে ছড়াবে, আর সেই বিন্দুটা দর্পণের ভিতরে। আর দর্পণের ভিতরে যদি হয় তুমি সেখানে পর্দা রাখতে পারবে না, তুমি শুধু দেখতে পাবে। আর সেই ধরনের প্রতিবিম্ব কারণে বলি অসৎ প্রতিবিম্ব। এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ পি কিউটা বড় এর থেকে, তাহলে বিবর্ধিত, এখানে m গ্রেটার দেন 1, ম্যাগনিফিকেশন হয়ে গেছে বেশি, সোজা, তাই না? অসৎ, সোজা, m গ্রেটার দেন। তাহলে এই ধরনের জিনিস যে তোমরা পড়ে এসেছো, আগে যে পড়োনি সেরকম না, যে বড় লাগে দেখে, যে খুব সামনে যদি তুমি একটা বস্তু রাখো এখানে ফোকাসের ভিতরে, সাপোজ তুমি দাঁত দেখাতে গেছো ডাক্তারের কাছে, ডাক্তার তোমার কাছে দাঁতের সামনে একটা অবতল দর্পণ রেখেছে মোটা সোটা টাইপের বড় সড়ো, তাহলে তোমার এই দাঁতটাকে এত বড় লাগবে আয়নার ভিতরে, তো দাঁত তুলতে সুবিধা হবে। কিন্তু মনে রাখতে হবে ফোকাসের ভিতরে রাখতে হবে, এটাকে খুব কাছাকাছি রাখতে হবে, তাহলে তুমি এরকম দেখতে পাবে। সমশীর্ষ হচ্ছে মানে সোজা হচ্ছে, বিবর্ধিত হচ্ছে, আর অসৎ হচ্ছে। এবার উত্তল দর্পণের জন্য এরকম আরো ছবি তোমরা পাবে। উত্তল দর্পণের জন্য এরকম প্রচুর ছবি পাবে। তার মধ্যে একটা ছবি আমি বলি, একটা দেখাই, যে যদি উত্তল দর্পণের কেস দেয়, যেটা অবতল দিলাম কনভেক্স, এটা তোমার কাছে একটা উত্তল দর্পণ আছে, তার এই পাশটা ঘষা, এই পাশটা চকচকে, এটাকে উত্তল দর্পণ বলি। এরও একটা বক্রতা ব্যাসার্ধ আছে এরকম, এটা ধরে নাও সি, আর সি এর যেটা অর্ধেক সেটাকে বলি ফোকাস এফ। এবার একটা কোথাও বস্তু, এর মেরু, এটা হচ্ছে ও, এখানে একটা বস্তু রেখে দিয়েছো তুমি পি কিউ। এবার এর প্রতিবিম্ব তোমাকে দেখাতে হবে, এটা উত্তল দর্পণের সামনে একটা, আচ্ছা অবতল দর্পণ যদি না থাকে হাতের কাছে, বাড়ির যে চামচটা তার এই পাশটা হচ্ছে অবতল দর্পণ, ওই পাশটা হচ্ছে উত্তল দর্পণ। দেখা থাকে একটু চামচগুলো, যে দিকটা বক্র সেই দিকটা উত্তল পাবে, আর একটা দিক অবতল পাবে, তো দেখলেই বুঝতে পারবে চামচটা, দুদিকে দুরকম ঘটনা পেয়ে যাবে। তো এটা যদি পিকিউ হয়, এখান থেকে একটা রশ্মি ফেলো সমান্তরাল, আর সমান্তরাল রশ্মি আমরা জানি সেটা ফোকাসে মিলিত হয় অথবা ফোকাস থেকে বেরিয়ে যায়, তাহলে এটা তো চকচকে তল, তাহলে এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে। কিভাবে প্রতিফলিত হবে? এটা তোমার বক্রতা কেন্দ্র, তাহলে এটা তোমার অভিলম্ব, তাহলে যতটা অভিলম্বের সাথে যতটা কোণে এসে পড়েছে, এসে অভিলম্বের সাথে ততটা কোণে এসে বেরিয়ে যাবে। এবং সেটা কি হবে? সেটা এই ফোকাস বরাবর যেন হয় এইরকম, এই যে ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, কারণ এটা সমান্তরাল রশ্মি কিছু, তো যাই হোক না কেন সব ফোকাসকে কেন্দ্র করে হবে, এদিকে যাচ্ছে, তো যতটা কোণে এসেছে ঠিক ততটা কোণে বেরিয়ে যাবে অভিলম্বের সাথে, অভিলম্বটা হচ্ছে বক্রতা কেন্দ্র বরাবর, এটা ফোকাস থেকে বেরিয়েছে। এটা একটা রশ্মি পেলে। আর একটা রশ্মি কি? আর একটা রশ্মি তুমি যে কোনো ভাবে দিতে পারো, যে সি বরাবর, সাপোজ বক্রতা কেন্দ্র বরাবর একটা রশ্মি দিয়ে দাও এখানে এদিকে, এটা বক্রতা কেন্দ্র লাইন একদম পুরো সি বরাবর, তাহলে কি হবে? ওই দিক বরাবর এসে বেরিয়ে যাবে লম্বা আপতন, হ্যাঁ না? যেদিক বড় বক্রতা কেন্দ্র হচ্ছে এমন একটা লাইন, এই যে যদি দর্পণ না থাকতো তাহলে এইদিকে সে আপতন হতো, কিন্তু দর্পণ আছে তাহলে এই জায়গাতে এটা 90 ডিগ্রি, এটা লম্ব ভাবে আপতন হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে অভিলম্ব, অভিলম্বের সাথে 0 ডিগ্রি কোণ আপতন হচ্ছে, তাহলে ওইদিকে ফেরত আসে। তাহলে এইটা আর এইটা, এই দুটো হচ্ছে প্রতিফলিত রশ্মি, সেই দুটো যদি পিছন দিকে তুমি বাড়িয়ে দাও, তারা যে জায়গায় কাট করবে সেইটা হচ্ছে প্রতিবিম্ব, এইটা হচ্ছে সেই প্রতিবিম্ব। এটা পি কিউ, আর এটা হচ্ছে স্মল পি, এটা স্মল কিউ। বইয়ে আরো সুন্দর ছবি আছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ছবি আছে, নিজেরা আঁকবে খাতায়। দেখতে পাচ্ছে প্রতিবিম্বটা সোজা, এবং পি কিউ ইজ লেস দেন পি কিউ, এটা সাইজটা এর থেকে ছোট, কারণ বিবর্ধন একের থেকে কম হবে। যদি এটাকে আরো একটু সরিয়ে দাও, কাছে নিয়ে যাও, তাহলে কি হবে? এই রশ্মিটার কোনো পরিবর্তন হবে না, এটা তো সমান্তরাল রশ্মি, সে ওই দিকেই যাবে, কিন্তু এই রশ্মিটা পরিবর্তন হয়ে যাবে, বক্রতা কেন্দ্র বরাবর যে লাইনটা সেটা পরিবর্তন হয়ে যাবে, আর সেইটার জন্য দেখতে হবে যে নতুন যে বিন্দুতে কাট করবে সেটা আর একটু কাছে আসবে, এরকম হবে। যদি এটাকে আরো একটু কাছে নিয়ে যাও, তাহলে এটা একটু আরো একটু কাছে আসবে, যদি একদম ঠেকিয়ে দাও তাহলে একদম ও ঠেকে যাবে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় প্রতিবিম্বটা দর্পণের ভিতরেই তৈরি হচ্ছে, তাই না? এখান থেকে তুমি অসীম রেখেছো, তাহলে ফোকাস সেই হবে, অসীম থেকে কাছে নিয়ে যাচ্ছ, তাহলে এই মেরু আর ফোকাসের মধ্যবর্তী স্থানের মধ্যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এবং যত সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছ ও সরিয়ে সরিয়ে নিয়ে আসছে। তাহলে সবসময়ই উত্তল দর্পণের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে কখনো কখনো সৎবিম্ব তৈরি হয়, সেটা কিভাবে হয় সেটা আমরা আসছি পরে, কিন্তু ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে, স্পেশাল কেস ছাড়া সবসময় ক্ষেত্রেই তোমরা দেখতে হবে যে সৎ বস্তু যদি হয়, এরকম যদি বস্তু হয়
তাহলে এই অসৎ প্রতিবিম্বই তৈরি হবে, ভেতরেই প্রতিবিম্ব তৈরি হবে এবং ছোট হবে, সবসময় ছোট হবে। এবার সাপোজ এটা একটা উত্তল দর্পণ আছে, একটা দর্পণ, আর এখানে একটা ছেলে সাইকেল নিয়ে সাইকেল চালিয়ে দর্পণের দিকে ছুটে আসছে। এটা উত্তল দর্পণ, সাইকেল দিয়ে ছুটে আসছে। তাহলে দর্পণের যেটা বেগ, ধরে নাও সেটা v1, দর্পণে যেটা ভেলোসিটি সেটা v1, আর প্রতিবিম্বটাও ভেতর থেকে দেখতে পাচ্ছ এগিয়ে আসছে। এ যত এগিয়ে যাচ্ছে ও তত এগিয়ে আসছে, প্রতিবিম্বের বেগটাকে তুমি বলে নাও v2। v1 আর v2 কি দুটোই সমান নাকি আলাদা? যদি বেশি হয় বা কম হয় তাহলে কোনটা বেশি কোনটা কম, নাকি দুটোই সমান? কে বলবো? স্যার দুটোই সমান। বেশ, দুটোই সমান। আর কেউ? স্যার দুটোই সমান। দুটোই সমান, বেশ, দুজন বলছে দুটোই সমান। বেশ, আর একটা উদাহরণ দিচ্ছি আমি। এখানে একটা সমতল দর্পণ আছে, এখানে সেম কেস, একটা ছেলে সাইকেল নিয়ে চালিয়ে আসছে, আর ওখানে তার আয়নাতেও তার নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে, প্রতিবিম্ব সাইকেল নিয়ে আসছে, এটা v1, এটা v2। এবার দুই ক্ষেত্রে কি প্রতিবিম্ব সমান না আলাদা? একটা সমতল দর্পণ, একটা উত্তল দর্পণ। বল, কে বলবে? এমন কিছু কঠিন প্রশ্ন নয়, খুবই সোজা প্রশ্ন। সমতল দর্পণের সামনে একজন আয়না নিয়ে দাঁড়িয়ে আছে, সাইকেল চালিয়ে আসছে আয়নার সামনে। তাহলে প্রতিবিম্বটার দিকে সে লক্ষ্য রাখছে, প্রতিবিম্বর বেগ বস্তুর বেগের সমান হবে না বেশি হবে না কম হবে না কি হবে? সমতল দর্পণে সমান হবে। সমতল দর্পণে সমান হবে। আর উত্তল দর্পণেও সমান হবে, তাই তো? স্যার মনে হচ্ছে। বেশ, মনে হচ্ছে কিন্তু কনফার্ম নাই। বেশ, দেখি। স্যার সমতল দর্পণে এটা বেশি বেগে আসছে বলে মনে হবে। আচ্ছা, সমতল দর্পণে মনে হচ্ছে বেশি বেগে আসছে, আর উত্তল দর্পণে মনে হচ্ছে একই সময়ে আসছে। এইটার একটা অ্যান্সার পেলাম, ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ, এবার দেখে নিই আমরা কি কেস। সমতল দর্পণে যদি আমরা জানি দর্পণ থেকে বস্তু যা দূরত্ব, ধরে নাও এটা ইউ দূরত্ব, আর দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব ধরে নাও এটা ভি দূরত্ব। এই দুটো দূরত্ব সবসময় সমান হয়। এটা আমরা বহু আগে জন্ম থেকে পড়ে আসছি, মানে যেদিন জন্ম হলো তারপর থেকে জেনে গেছি। যেদিন থেকে আয়না দেখতে শুরু করেছি, মানে মাঞ্জা টাঞ্জা দিয়ে বেশ বিয়ে বাড়ি যেতে শুরু করেছি, সেদিন থেকেই সবাই জেনে ফেলেছি যে দর্পণের আগে বস্তুর যা দূরত্ব, বস্তু থেকে আয়নার দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব তাই থাকে। তাহলে এ যদি একটুখানি এগিয়ে যায়, এও একটুখানি এগিয়ে আসবে, কারণ আবার নতুন ডিস্টেন্সটা দুজনকে সমান হতে হবে। তাহলে এ যতটা এগিয়ে গেল, যদি ডেল্টা ইউ বলি, এ যতটা এগিয়ে এলো সেটা ডেল্টা ভি বলি, আর এইটুকু যেতে যা সময় লেগেছে ডেল্টা টি, এইটুকু যেতে তাই সময় লাগবে ডেল্টা টি। কারণ আগে তাদের মধ্যে দূরত্ব সমান ছিল, এখনো তাদের মধ্যে দূরত্ব সমান। এটা যা দূরত্ব এটা তাই দূরত্ব, তারপরে এটা যা দূরত্ব এটা তাই দূরত্ব। তাহলে বারবার এ কিছু কিছু ডিস্টেন্স যাচ্ছে, ও সেম ডিস্টেন্স আছে, তখন প্রত্যেকবারে তাদের দুজনকে একই ডিস্টেন্সে থাকতে হবে, আলাদা থাকলে হবে না। তাহলে এর যদি বেগ আমি বলি ডেল ইউ বাই ডেল টি, এটাকে যদি বলি এর বেগ ডি ইউ বাই ডিটি, তাহলে ওর বেগ যেটা সেটা ডিভি বাই ডিটি। মনে রাখতে হবে এটা ভিটা, এটা ভেলোসিটি নয়, ইউ ভিটা ভেলোসিটি নয়, এটা ডিস্টেন্স। আমি ডিস্টেন্স বলেছি, অসুবিধা হলে এটা এক্স এসব দিতে পারো, x1 x2 এসব দিতে পারো। তো ডেল ইউ বাই ডেল টি মানে ডিভি বাই ডিটি, ডিএক্স বাই ডিটি, এটা তাই ডিএক্স বাই, দুটো বেগই সমান সমতল দর্পণের ক্ষেত্রে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে একটু ভেবে দেখো। উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি এখানে আছো সাইকেল নিয়ে, এখানে দাঁড়িয়ে আছো, তুমি আয়নার ভেতরে নিজের ছবিটা দেখতে পাচ্ছ, এখানে তো পর্দা ফেলতে পারবে না, এটা তোমার ফোকাস। তো দেখছো আয়নার ভেতরেও কেউ এগিয়ে আসছে সাইকেল নিয়ে। তো প্রথমে এইটা থেকে তোমার দূরত্ব এইটা, তাহলে তারপরে তুমি সাইকেল নিয়ে তোমার নিউ পজিশন এইটা,
ওর নিউ পজিশন এইটুকু, কারণ তুমি ট্রাভেল করছো এইখান থেকে এতটা, আর ওকে ট্রাভেল করতে হবে ফোকাস থেকে মেরু পর্যন্ত। ওকে তো ইনফাইনাইট দূরত্ব ট্রাভেল করলে হবে না। এই যেমন বহু দূর থেকে আসছে, আর ওর তো প্রতিবিম্ব অসীমে থাকলে ফোকাসে, প্রতিবিম্ব যদি বস্তু যদি অসীমে থাকে তাহলে এখানে প্রতিবিম্ব হবে, আর বস্তু যদি এখানে হয় তাহলে প্রতিবিম্ব এখানে হবে। তাহলে প্রতিবিম্বর লেন্থ হচ্ছে এইখান থেকে এতটুকু, এতটুকু হচ্ছে তার বিস্তার, এইটুকু মধ্যে সে ঘুরঘুর করবে, কিন্তু ও ঘুরঘুর করবে অনেকটা। তাহলে দুজনের বেগ যদি সমান হয় তাহলে তো এ ফেটে বেরিয়ে চলে আসার কথা। একে এতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই অনেক ফাস্ট আসছে সে, আর সেই বেগ নিয়ে যদি এইটুকু ডিস্টেন্স আসে তাহলে তো এ বেরিয়ে চলে আসার কথা। দর্পণ থেকে ফুটে মানুষ বেরিয়ে চলে আসবে সিনেমা পর্দা থেকে। রজনীকান্তের সিনেমা হলে আলাদা ব্যাপার, তাহলে সত্যি সত্যি বেরিয়ে চলে আসতে পারে, বা প্রসেনজিতের সিনেমা হলেও হতে পারে, দর্পণ ফেটে অর্থাৎ টিভি ফেটে বেরিয়ে চলে এলো নায়ক, এরকম হতে পারে। বেশ, তো যেটা বলার আমার সেটা হচ্ছে দুজনের ডিস্টেন্স সময় সাপেক্ষে সমান নয়। এ যদি ডেল্টা টি সময় আসে তাহলে এ এখান থেকে এতটুকু গেল, এ এখান থেকে এইটুকু গেল, সময়টা তো একই না, সময়টা একই। এ যখন 4 ঘন্টা পরে যদি এখান থেকে এতটা সময় লাগে, একে 4 ঘন্টা এইখান থেকে এইটুকু আসতে হবে, তাহলে কি ও স্লোলি আসবে, আস্তে 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 আসবে। হ্যাঁ, যদি 2 মিনিটে এখান থেকে এটুকু চলে আসে তাহলে কি হবে, একেও তো 2 মিনিটে এখান থেকে এটুকু আসতে হবে, টাইমটা তো একই। আমরা ছেড়ে বেরিয়ে মাঝখানে কোনো একটা জায়গাতে নেই, হয়তো মুম্বাই থেকে ঘুরে এসেছে, বলে প্রতিবিম্ব বললো একে, এই তুই খানিক থাক, আমি খানিক ঘুরে আসি, আমি তো স্লো যাবো, দর্পণের ভিতরে আছি আমি, আমার তো এইটুকু রাস্তা, তাহলে আমি খানিক ঘুরে আসি মুম্বাই থেকে, তাহলে তুই তাকে তাই কাছাকাছি আসবি, তখন তোকে আবার দেখা দেবো, সেরকম নিশ্চয়ই হবে না। তাহলে বস্তুর বেগ যদি তুমি বলো, এটা যদি এর বেগ যদি বলি v1, আর প্রতিবিম্বের বেগ যদি বলি v2, প্রতিবিম্বের বেগ যদি বলি v2, তাহলে v1 ইজ গ্রেটার দেন v2। একে স্লো আসতে হবে, ছোট রাস্তা না, ছোট মতো রাস্তা, সময়টা একই, ওই জন্য একে স্লো মুভ করতে হবে। এবার পরে আমরা যখন ডিফারেন্সিয়াল করব, ডেরিভেটিভ করব 1/v 1/u 1/f করে, তখন আমরা এটা প্রমাণ করে দেখিয়ে দেবো আবার ম্যাথামেটিক্যালি, কিন্তু এটা ফিজিক্সটা জানা দরকার, ঠিক আছে? বেশ, তো এটা হচ্ছে উত্তল দর্পণ। আর উত্তল দর্পণ কখন সদ্বিম্ব করতে পারে, সবসময় তো অসদ্বিম্ব করে, দর্পণের ভিতরে তৈরি হয় প্রতিবিম্ব, বাইরেও কখন প্রতিবিম্ব তৈরি হয় তার একটা থিওরি আছে, শেষের দিকে আছে, একটু পড়াশোনা করবে নিজেরাও, তারপর আমি বলবো পরে। মানে যেগুলো ব্যতিক্রমী কেস পরীক্ষায় সেগুলো দেয়। হ্যাঁ, মানে এইটা পারে, এটা সবসময়ের জন্য হয়, কোন সময় ওইটা হয় না সেইটা পরীক্ষায় চলে এলো প্রশ্ন, এবং তাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। বেশ, নেক্সট হচ্ছে চিহ্নের নিয়ম বা আমাদের সাইন কনভেনশন। সাইন কনভেনশনের ম্যাক্সিমাম ছেলে মিস কনসেপ্ট থাকে, তো বলি কোথায় কোথায় ভুল করে তারা। তো ধরো তোমার কাছে এরকম একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এরকম ডিসটেন্স কিছু একটা আছে। তো জেনারেলি যখন তোমার একটা মেরু, একটা উত্তল দর্পণ বা অবতল দর্পণ এরকম করে তুমি বসিয়ে দিয়েছো, এরকম একটা উত্তল দর্পণ এখানে বসানো আছে, যদি একটা বস্তু এরকম থাকে, কোন একটা বস্তু যদি এরকম থাকে, তাহলে বস্তু থেকে যে আলো রশ্মিগুচ্ছ বেরিয়ে আসছে এইদিকে, যদি মেরু থেকে তুমি বস্তুর দূরত্ব মাপো, আর যদি সেটা আপতিত আলো রশ্মির বিপরীতে হয়, তাহলে সেই দূরত্বগুলোকে আমরা বলি নেগেটিভ। কি বললাম, আবারও বলছি, যদি বস্তু থেকে আলো রশ্মিগুচ্ছ বেরিয়ে আসে আর মেরু থেকে তুমি বস্তুর দূরত্ব মাপবে, মেরু থেকে এখানে ফিতে দিয়ে তুমি টানছো, তাহলে আপতিত আলো রশ্মির বিপরীতে মাপছো, তাহলে সেই দূরত্বটাকে বলবো নেগেটিভ। ধরে নাও এটা বস্তু আছে পিকিউ, তাহলে এখানে যে বস্তুর দূরত্ব ও কিউ সেটা হচ্ছে -ইউ, ঠিক আছে? সিমিলারলি ধরে নাও প্রতিবিম্ব কোথাও তোমার কোনো একটা ক্ষেত্রে প্রতিবিম্ব ভেতরে তৈরি হয়েছে, হ্যাঁ, এই কেসেই যেমন ভেতরে তৈরি হবে, ফোকাসের এটা ফোকাস যদি হয়, এখানে প্রতিবিম্ব কোথাও তৈরি হয়েছে, তাহলে এই যে দূরত্বটা মাপছো এটা ছোট পি ছোট কিউ, তাহলে ও কিউ এটা প্রতিবিম্ব দূরত্ব, এই দূরত্বটা তুমি ওই দিকে মাপছো, মানে আপতিত আলোর রশ্মি যেদিকে তুমি সেই দিকেই মাপছো, তাহলে সেটা হচ্ছে প্লাস ভি। যদি আপতিত আলোর রশ্মি দিকে মাপো তাহলে প্লাস ভি, যদি তার বিপরীতে মাপো তাহলে মাইনাস দূরত্ব। আবার যদি একটা বস্তুর উচ্চতা মাপতে যাও আর সেটা যদি ওয়াই অক্ষের উপরে হয় তাহলে সেটা পজিটিভ উচ্চতা বলবো, আর যদি সেটা নিচের দিকে হয় তাহলে সেটাকে মাইনাস বলবো। এবার আরেকটা জিনিস দেখতে হবে, এটাকে বলা হয়, এটা হচ্ছে সাইন কনভেনশন, এটা হচ্ছে রে এর ক্ষেত্রে, রে ডায়াগ্রাম দিয়ে যে আলোর রশ্মি যেগুলো পড়বো সেগুলো হচ্ছে সাইন কনভেনশন। আর একটা জিনিস আমাদের পড়তে হবে যেটাকে বলা হয় কোঅর্ডিনেট কনভেনশন। কোঅর্ডিনেট কনভেনশন তার মানে কোঅর্ডিনেট অনুসারে, তো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, মানে সরি ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট,
তো এরকম কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, সেই কোঅর্ডিনেট অ্যাক্সিস অনুসারে আমরা বেশ কিছু জিনিস করব। তো সেইটা কি, সেটা আমরা একটু পরে বলবো। কোঅর্ডিনেট কনভেনশন, অনেকে কি করে কোঅর্ডিনেট কনভেনশনের সাথে সাইন কনভেনশন গুলিয়ে ফেলে, যে বলে স্যার দুবার কেন সাইন ব্যবহার করছি, যে প্রথমে একবার সাইন ব্যবহার করছি, তারপর আবার একবার কেন সাইন ব্যবহার করছি, মাইনাস প্লাসে গন্ডগোল লেগে যাচ্ছে স্যার, এরকম অনেক সমস্যা তৈরি হয়। তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে, এই কোঅর্ডিনেট কনভেনশনটা কি সেটা বলবো পরে, ঠিক আছে। তার আগে আমরা এটা জানবো, যদি আপতিত রশ্মি দিকে হয় তো প্লাস, যদি মাইনাস হয় তাহলে নেগেটিভ, উপর দিকে হলে প্লাস, প্লাস ও এক বরাবর হলে, আর নিচের দিকে যদি কোনো দূরত্ব মাপো মানে উল্টোনো হয় এরকম, তাহলে সেটা মাইনাস, ঠিক আছে। বেশ, এবার যে ধরনের প্রবলেম আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে বস্তু কোনো একটা পার্টিকুলার জায়গায় আছে, এটা একটা দর্পণ, উত্তল দর্পণ বা এটা একটা অবতল দর্পণ সাপোজ। এই যে অবতল দর্পণের ক্ষেত্রে এর বক্রতা ব্যাসার্ধ এটা সি, এটা ফোকাস এফ, এর বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে এখানেই তৈরি হয়, ফোকাস রাখলে ইনফিনিটিতে হয়, ফোকাসের ভেতরে রাখলে ওইদিকে অসৎ হয়, এসব জানি আমরা। কিন্তু ইন্টারমিডিয়েট কোন একটা বিন্দুতে হলে কেমন হয়, যদি ফোকাসেও নয়, মেরুতেও নয়, এইখানে একটা কোন একটা বিন্দু, এখানে কোন একটা বিন্দু, এখানে কোন একটা বিন্দু, তখন প্রতিবিম্বের অ্যাকচুয়াল অবস্থান কোথায়, সেইটা বের করতে গেলে আমাদের মুখোমুখি হবে না, জ্যামিতি করেও হবে না। আর সেইটা বের করার জন্য আমাদের কিছু সূত্র লাগবে। আর সেই সূত্রটা হচ্ছে যে, অনেক নাম আছে সেই সূত্রটা, তো যাই হোক আমাদের জেনারেলি আমরা লেন্সের সূত্র বলি, আর সূত্রটা হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এইটা হচ্ছে সেই সূত্রটা। তো কিরকম, একটা আমি প্রমাণ করাবো, বাকি প্রমাণগুলো নিজেরা করবে। ধরে নাও কোথাও একটা বস্তু আছে এখানে PQ, এটা P, এটা Q, এটা একটা বস্তু, আর এখান থেকে রশ্মি বেরিয়ে আসছে এদিকে একটা প্রধান অক্ষের সমান্তরাল, আর সমান্তরাল যদি হয় ফোকাস দিয়ে তুমি বার করে দাও, আর একটা রশ্মি কি করবে, বক্রতা কেন্দ্র দিয়ে পার করাও, তাহলে সোজা বক্রতা কেন্দ্র দিয়ে ফেরত আসবে। তাহলে প্রতিফলিত রশ্মি যেখানে কাট করে এই জায়গাটাতে, এটা তুমি প্রতিবিম্ব পেয়েছো। এটা হচ্ছে ছোট পি, এটা হচ্ছে ছোট কিউ, এরকম প্রতিবিম্ব। আর এটা হচ্ছে মেরু ও, আর এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি আমি এ, আমাদের সুবিধার জন্য কিছু অঙ্ক টঙ্ক করবো আমরা, ওই জন্য জ্যামিতি করবো কিছু, সেটার জন্য। এবার কিছু ত্রিভুজ তোমাকে খুঁজে বার করতে হবে যেগুলো সদৃশ্যকোণী। তো দেখো ত্রিভুজ PCQ আর ত্রিভুজ ছোট পি সি ছোট কিউ, তার মানে কি কি, PCQ তার মানে এইটা, এই ত্রিভুজটা, আর ত্রিভুজ এইটা, এই দুটো ত্রিভুজের মধ্যে, এদের মধ্যে এই যে কোণটা, এই দুটো কোণ সমান, এটা সদৃশ্যকোণী ত্রিভুজ। আর এই যে ত্রিভুজ থেকে যদি তুমি তুলনা করো, এই যে এদের ট্যান থিটা ফ্যান থিটা যদি তুমি নাও, তাহলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন হিসাব পাবে, সেটা হচ্ছে এইটা বাই এইটা, তার মানে লম্ব বাই ভূমি, মানে এর ট্যান থিটাটা পাবে। এর ক্ষেত্রেও তাই, লম্ব বাই ভূমি করলে এর ট্যান থিটাটা পাবে। তার মানে এটা থেকে কি পাচ্ছ, PQ বাই PQ, এর উচ্চতা বাই এর উচ্চতা সমান CQ বাই CQ, তো CQ বাই CQ, কিছু কঠিন না। এইটা বাই এইটা সমান এইটা বাই এটা, এটা একটা ইকুয়েশন থাকলো তোমার কাছে, যদি কোথাও প্রয়োজন হয় পরে লাগাবে। আরো একটা ত্রিভুজ খুঁজে বার করো, ABF, এ বি, এটা একটা লম্ব টানো, এটা হচ্ছে বি। যদি খুব ক্ষুদ্র উন্মেষ হয় তাহলে বক্রতা খুব কম হবে, তখন ও আর বি বিন্দুটা তুমি একই বিন্দু ধরতে পারো, কাছাকাছি একদম। ওই জন্য একটা লম্ব টেনে নিয়েছি ত্রিভুজগুলো কাজে লাগানোর জন্য। তাহলে একটা ত্রিভুজ বের করো, সেটা হচ্ছে ABF, ABF, আমরা এই ত্রিভুজটা, আর একটা ত্রিভুজ হচ্ছে এইটা, অ্যান্ড PQF, এই ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ এই কোণটা সমান, এরাও সদৃশ্যকোণী। তাহলে এইটা বাই এইটা সমান এইটা বাই এটা, বা এর ট্যান থিটা করো, তাহলে লম্ব বাই ভূমি, এর ট্যান থিটা বের করো এটা, তাহলে এই লম্ব বাই ভূমি, এরকম পাবে। তাহলে এক্ষেত্রে পাবে AB বাই PQ ইকুয়াল টু BF বাই FQ। ঠিক আছে, অসুবিধা নেই তো কিছু। AB বাই PQ সমান BF বাই FQ। এবার একটু আগে তোমরা দেখতে পাচ্ছ যে AB ইকুয়াল টু PQ, এটা যতটা এটা ততটা, তাহলে তুমি এই জায়গায় AB জায়গায় PQ বসিয়ে দিতে পারো, PQ। আর PQ বাই PQ একটু আগে বের করে রেখেছো, সেটা হচ্ছে CQ বাই CQ, তাহলে ইকুয়াল টু CQ বাই CQ। এবার কি করতে হবে আমাদের,
এবার এই যে বি লিখেছো, বি বিন্দুটা সেটা অলমোস্ট ইকুয়াল টু ও, কাছাকাছি। তাহলে এটা এই যে বিএফ ছিল, এটা আমি ওএফ করে দিলাম, খুব কাছাকাছি বিন্দু বলে, উন্মেষ খুব কম তার জন্য। এবার কিছু কিছু দূরত্ব তোমাকে চেঞ্জ করতে হবে। কি কি দূরত্ব মানে বসাতে হবে? ও কিউ, যেটা ও কিউ, এখানে দেখো ও কিউ আছে, কোথায় আছে ও, এই যে আমাদের আছে, কি কি আছে এটা দেখে নি। আমাদের ফাইনাল রিলেশন হচ্ছে এইটা, যে পি কিউ বাই পি কিউ সমান ওইটা বেরিয়েছে আমাদের। তো আমাদের এটা কেটে দিচ্ছি, আমরা জাস্ট এইটা বেরিয়েছি আপাতত ওএফ। এইটা থেকে একটা ফর্মুলা বার করবো আমরা এরকম, তো ওএফ বাই এফ কিউ ইকুয়াল টু সি কিউ বাই সি কিউ। এবার যদি তোমার এইটা ওএফটা কতটা, ওএফটা একটু দেখে নাও কতটা, এটা হচ্ছে ও আর এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ওএফ, তার মানে এটা ফোকাস দূরত্ব। ঠিক আছে, ওএফটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে ও এফ, এইটা যে দূরত্বটা, এটা হচ্ছে এফ এবং এটা মাইনাস এফ। কেন মাইনাস এফ বলছি পরে বলছি। তারপরে মানে এটা ওএফ, এই যে ফোকাস দূরত্ব আমি মাইনাস এফ লিখলাম। তারপরে আরেকটা আছে এফ কিউ, এই যে এটা এফ কিউ। তো এফ কিউ মানে কি? এফ কিউ মানে কিছুই না, এফটা তুমি জানো, কিউটা তুমি প্রতিবিম্ব, এটা এফ কিউ, কিন্তু এফ কিউ সমান ও কিউ মাইনাস ও এফ, এটা বসাতে পারো যে এফ কিউ সমান ও কিউ মাইনাস ও এফ। আর ও কিউ যেটা, ও কিউ এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, তাই না? এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে প্রতিবিম্ব দূরত্বটা কত? প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে আমার ভি, এটা হচ্ছে ভি, আর ও কিউ এটা হচ্ছে ভি, আর একটা হচ্ছে আমার, না এক মিনিট, আমাদের কি ভুল করেছি, এফ কিউ বের করেছি। এফ কিউ সমান হচ্ছে, এফ কিউ কোথায় আছে, এফ কিউ মানে ও কিউ মাইনাস ভি, সরি এটা হচ্ছে মাইনাস ভি, অ্যান্ড দেন মাইনাস মানে হচ্ছে প্লাস এফ। ও এফটা বসিয়েছো মাইনাস এফ, তো মাইনাস মানে হচ্ছে প্লাস এফ, এইটা একটা বসালে। তারপরে সি কিউ, সি মানে কোনটা? এটা সি, আর কিউ মানে এটা, তার মানে বক্রতা কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। তো সেটা তুমি জানো না, তুমি এই গোটাটা জানো, এটা হচ্ছে ইউ, বস্তুর দূরত্ব ইউ। তাহলে ইউ থেকে 2f যদি বাদ দাও, এটা 2f, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে এটা মাইনাস ইউ দেন, মানে এইভাবে লেখো প্রথমে সমীকরণটা, এটাকে এইভাবে লেখো। তোমার সি কিউ দরকার, তাই তো? সি কিউ মানে হচ্ছে ও কিউ মাইনাস ও সি, ও কিউ মাইনাস ও সি, ও কিউ মানে মাইনাস ইউ, আর ও সি যেটা, সেটা হচ্ছে মাইনাস অফ মাইনাস 2f ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস 2f। মোটামুটি সবকটাই হলো, ওএফ হলো, এফ কিউ হলো, সি কিউ হলো, আর ছোট সি কিউ এটা বের করে নাও। এই যে সি কিউ, এটাকে বের করেছি, বের করিনি, এফ কিউ বের করেছি, সি কিউ মানে এটা। তাহলে এইটা সি কিউ মানে হচ্ছে ওসি মাইনাস ও কিউ, ওসি মাইনাস ও কিউ, ওসি মানে মাইনাস 2f, ওসি আর ইজিক্যাল টু, এটা ফর্মুলা না, আর ইজিক্যাল টু এফ বাই এফ ইজিক্যাল টু আর বাই 2, এটা হচ্ছে ফর্মুলা, এফ ইজিক্যাল টু আর বাই 2, তার মানে আর ইজিক্যাল টু 2f। তাহলে ওসি ইজিক্যাল টু মাইনাস 2f মাইনাস ও কিউ, ও কিউটা কত? এটা ও, আর এটা হচ্ছে কিউ, তার মানে মাইনাস ভি, তার মানে প্লাস ভি, মাইনাস মাইনাস প্লাস ভি। তাহলে চারখানা জিনিস আমরা পেয়ে গেলাম, এটা বসাবো। এবার এখানে কি ইউজ করেছি? এখানে আমরা কোনো সাইন কনভেনশন ইউজ করিনি, এটা যেটা ইউজ করলাম এটা সব কোঅর্ডিনেট কনভেনশন। এইটাকে তোমাকে অরিজিন চুজ করো 0 0, এইটা হচ্ছে তোমার 0 0, আর এই পাশে যা যা দূরত্বগুলো মেপেছি সব কোঅর্ডিনেট কনভেনশন অনুসারে দূরত্বগুলো মেপেছি, সাইন কনভেনশন নাই। এক্স কোঅর্ডিনেট মানে পজিটিভ কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, এইভাবে কোঅর্ডিনেট কনভেনশন মেপেছি। যেহেতু এটা সব পজিটিভ অ্যাক্সিস, এটা সব নেগেটিভ অ্যাক্সিস, সেই জন্য আমরা এখানে কোঅর্ডিনেট ইউজ করি, যেটা সাইন কনভেনশন নয়। ওই জন্য এইটা বসানোর পরে যে ফর্মুলাটা পাবো, তারপরে তোমাকে সাইন কনভেনশন বসিয়ে অঙ্ক করতে হবে। এটা কিন্তু সাইন কনভেনশন নয়, এটা সব এই কোঅর্ডিনেটে ভেবেছি। তো এটা 0 0 যদি হয়, এই পাশে দূরত্ব নেগেটিভ, এই পাশে দূরত্ব নেগেটিভ, এই পাশে দূরত্ব নেগেটিভ, যদি ওই পাশে কেউ থাকতো তাহলে সেটা পজিটিভ নিতাম। সো দিস ইজ দ্য কোঅর্ডিনেট কনভেনশন, নট সাইন কনভেনশন। কোঅর্ডিনেট কনভেনশন,
কেন কোঅর্ডিনেট কনভেনশন এখানে ইউজ করলাম সেটা পরে বলছি। যদি এই কটা দূরত্ব এই কটা ভ্যালু তুমি এখানে বসাও, এখানে ওএফ এর ভ্যালু মাইনাস এফ, এফ কিউ ভ্যালু এই ভি মাইনাস এফ, এসব যদি বসাও, ভি এফ কোনটা বটে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব ইউ, এই বস্তুর দূরত্ব ইউ, আর এটা প্রতিবিম্ব দূরত্ব, এটা হচ্ছে ভি, প্রতিবিম্ব দূরত্বটা ভি, আর এটা বস্তু দূরত্ব ইউ, আর এই বক্রতা ব্যাসার্ধ দূরত্ব যেটা সেটা হচ্ছে 2f এরকম। এবার যদি এই কটা তুমি বসাও এই ইকুয়েশনে, তাহলে ওই উপরে যেটা লেখা আছে ওইটা পাবে, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এইটা তুমি পাবে। এবার তোমাকে যখন অঙ্ক দিল, তোমাকে বললো যে একটা উত্তল দর্পণ আছে এরকম, অবতল দর্পণ আছে, এই অবতল দর্পণে এটা তোমার বক্রতার সাধ্য, এটা তোমার ফোকাস দূরত্ব, এখানে একটা বস্তু রাখা হয়েছে কত সেমি দূরে, তোমাকে বললো 25 সেমি দূরে একটা বস্তু রাখা হয়েছে মেরু থেকে, আর এর ফোকাস দৈর্ঘ্য যেহেতু অবতল দর্পণ, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সেটা নেগেটিভ, উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয়, কারণ সেটা আপতিত আলোর দিকে হয়। এটা যদি উত্তল দর্পণ হয় তাহলে ফোকাস দৈর্ঘ্যটা আপতিত আলোর দিকে হয়, ওই জন্য সবসময় পজিটিভ। আর অবতল দর্পণের যেটা ফোকাস দৈর্ঘ্য সেটা কেমন হয়, এই অসীম থেকে আলোক রশ্মি কিছু ফেললাম এদিক বরাবর, তাহলে এটা এখানে মিলিত হবে এরকম জায়গায়, সেটা আপতিত আলোর বিপরীতে, আপতিত আলোর বিপরীতে, এই জন্য ফোকাস দৈর্ঘ্য অবতল দর্পণে সবসময় নেগেটিভ। তাহলে তোমাকে ফোকাস দৈর্ঘ্য দিয়েছে সাপোজ -15 সেন্টিমিটার, হ্যাঁ, বা এটা আরো বেশি করে দাও, বক্রতা কেন্দ্রের ভেতরে হয়েছে 40 সেমি, 40 সেমি দূরে বস্তু রাখা হয়েছে, অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে -15 সেন্টিমিটার, বা শুধু 15 দেবে, তোমাকে মাইনাস বসাতে হবে। দিয়ে বললো প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, তাহলে প্রতিবিম্ব তৈরি করার জন্য তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাতে বলা হচ্ছে 1/v, এটা প্রতিবিম্ব দূরত্বটা তোমাকে বের করতে হবে, তাহলে এটা রাখো ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, ওই পাশে নিয়ে গেলাম। এবার এফ এর জায়গায় -15 সেন্টিমিটার বসাও, মাইনাস 1/u এর জায়গায় বসাও -40 সেন্টিমিটার। এইবার তুমি কেন মাইনাস বসালে, এইবার তুমি সাইন কনভেনশন বসালে, কারণ যদি এখান থেকে তুমি আলো একবার ফেলো, তাহলে যেদিক বরাবর আলো যাচ্ছে তুমি তার নেগেটিভ উল্টো দিকে দূরত্ব মাপছো, আর আপতিত আলোর বিপরীতে দূরত্ব মাপলে সেটা নেগেটিভ দূরত্ব হয়, ওই জন্য -40, আর অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সবসময় -15, তাহলে তোমাকে মাইনাস বসাতে হলো। এইবার স্টুডেন্টদের কোশ্চেন, এখানে যদি একবার বসাবো তাহলে এখানে কেন বসালাম মাইনাস, দুবার কেন সাইন কনভেনশন, এখানে তো একবার বসিয়ে দিয়েছি আমি, কিন্তু এখানে যেটা বসিয়েছি সেটা সাইন কনভেনশন নয়, এটা কোঅর্ডিনেট কনভেনশন। কেন এটা এরকম করলাম, যদি এটা সাইন কনভেনশন কোঅর্ডিনেট কনভেনশন এখানে না বসাতাম তাহলে কি সমস্যা হতো, সেটা হচ্ছে সমস্যা যেটা হতো, যদি তোমার এটা উত্তল দর্পণ অবতল দর্পণ হয়, আর তুমি যদি এটা বস্তু রাখো, এখানে প্রতিবিম্ব কোথাও একটা হয়েছে, সাপোজ কোনো একটা জায়গায় প্রতিবিম্ব হয়েছে, হ্যাঁ ঠিক আছে, সাপোজ এটা একটা উত্তল দর্পণ অবতল দর্পণ, এখানে বস্তু রেখেছো, এখানে প্রতিবিম্ব হয়েছে, এটা একটা উত্তল দর্পণ, এখানে বস্তু রেখেছো, এখানে প্রতিবিম্ব হয়েছে। আবার এটা একটা উত্তল দর্পণ অবতল দর্পণ, এখানে বস্তু রেখেছো, এখানে প্রতিবিম্ব হয়েছে। এই যে ডিফারেন্ট কেস, এই ডিফারেন্ট কেসের ক্ষেত্রে বিভিন্ন কেসের ক্ষেত্রে বিভিন্ন রকম ফর্মুলা বেরিয়ে আসতো। হয়তো এখানে ফর্মুলা বেরিয়ে গেল 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এখানে দেখা গেল 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এখানে হয়তো দেখা গেল 1/v মাইনাস অফ প্লাস 2/f কিছু বেরিয়ে গেছে উল্টো পাল্টা। তাহলে তোমাকে অঙ্ক করার ক্ষেত্রে যদি তুমি কোঅর্ডিনেট কনভেনশন ইউজ না করো, যে এক্স অ্যাক্সিসের এইটাকে পজিটিভ বলা হয়, এটাকে নেগেটিভ বলা হয়, এটাকে নেগেটিভ বলা হয়, যদি তুমি এইটা ইউজ না করো তাহলে তোমাকে বিভিন্ন ফর্মুলা ক্যারি করে করে নিয়ে যেতে হবে, বলতে হবে এই লেন্স তাহলে এই ফর্মুলা ইউজ করো, ওই লেন্স তাহলে ওই ফর্মুলা ইউজ করো, তারপরে সাইন কনভেনশন চাপাও, এইরকম লেন্স তাহলে ওই রকম ফর্মুলা ইউজ করো। ডিফারেন্ট কেসে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা তোমাকে ব্যাগে ভরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তার জন্য কি করা হয়, তার জন্য একটা জেনারেলাইজড ওয়েতে সাইন কনভেনশন চাপিয়ে দিয়ে ফর্মুলাটা তৈরি করা হয়। আর তাতে সুবিধা কি, সব কেসের ক্ষেত্রে জেনারেল ফর্মুলা একই বেরোয়, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে একটা সাধারণ ফর্মুলা বেরিয়ে যায় সাধারণ কোঅর্ডিনেট কনভেনশন ইউজ করে, যেটা আমরা শিখে এসেছি ক্লাস 9-10 থেকে শেখা কোঅর্ডিনেট কনভেনশন। সাইন কনভেনশন আমরা জানতাম না, তো সেই কোঅর্ডিনেট কনভেনশন ইউজ করে তুমি প্রথমে লেন্সের ফর্মুলা তৈরি করো, তারপরে এবার সাইন কনভেনশন চাপাও, প্লাস দিকে প্লাস মাইনাসের দিকে মাইনাস, আলোক রশ্মি বিপরীতে গেলে নেগেটিভ, দিকে গেলে পজিটিভ ইউজ করো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লেন্সের সাধারণ সূত্র, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটা দিয়ে প্রচুর প্রবলেম দেওয়া আছে বইয়ে, ওয়ান বাই ভি প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এটা দিয়ে প্রচুর ফর্মুলা দেওয়া আছে বই।
তো ফর্মুলাগুলো আস্তে আস্তে করবে, অনেক অঙ্ক আছে এখান থেকে করবে। তারপর আরো কিছু জিনিস আছে সেগুলো আমি আস্তে আস্তে বলবো, অনুবন্ধী ফোকাস যুগল টোগল এগুলো সব আছে বলবো। আর একটা ফর্মুলা খুব ইউজফুল ফর্মুলা, সেটা বলা হয় নিউটনের সমীকরণ, নিউটনস ইকুয়েশন বলা হয়। সেটা কি, এখানে যে লেন্সটা দর্পণটা ব্যবহার করা হয় সেটা দূরত্বগুলো, ধরো তোমার এটা এটা ফোকাস দৈর্ঘ্য, এটা বক্রতা বিন্দু, এখানে তোমার বস্তু আছে, তুমি দূরত্ব কোথা থেকে মাপছো, এখান থেকে, মেরু থেকে, সেটা ইউ। প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে, সাপোজ প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, তাহলে এটা তোমার ভি। তাহলে এটা আপরিত আলোর রশ্মির বিপরীতে এটা মাইনাস ইউ, এটা বিপরীতে তো মাইনাস বি, এসব বসিয়ে ফর্মুলা টর্মুলা তুমি অঙ্ক করতে পারো। এবার সব দূরত্বগুলো তুমি মেরু থেকে মাপছো। ধরো কোনো একটা কোশ্চেনে তোমাকে মেরু থেকে দূরত্ব বলে দেয়নি, তোমাকে ফোকাস থেকে দূরত্ব বলে দিয়েছে, বলে যে ফোকাস থেকে 10 সেমি, ফোকাস থেকে 12 সেমি, তাহলে ফর্মুলাটাকে একটু মডিফাই করে দাও, বিয়োগ করে করে না করে ডাইরেক্ট একটা ফর্মুলা বের করে রেখে দিয়েছে আইনস্টাইন, নিউটন, খুব সোজা ফর্মুলা। এটা কি, এই ফর্মুলাটাকে লসই করো, এটা হচ্ছে ইউ প্লাস ভি বাই ইউভি ইকুয়াল টু 1/f। এবার যদি দুই দিকে গুণ করি আমরা, এদিকে যদি গুণ করি তাহলে ইউএফ মাইনাস ইউএফ, ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ ইকুয়াল টু 0। সিম্পল গুণ। আর দুদিকে একটা এফ স্কোয়ার যোগ করে দাও, প্লাস এফ স্কোয়ার, আর ওইদিকে একটা এফ স্কোয়ার, 0 ছিল তো এফ স্কোয়ার কেটে গেলে সেম জিনিস পড়ে থাকে। তো কেন করলাম, মিডল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে, এখান থেকে একটা কমন নিয়ে নাও ইউ, আর এখান থেকে এফ কমন নিয়ে নাও, তাহলে ইউ যদি কমন নাও তাহলে ভি মাইনাস এফ কমন নিয়ে নাও, তাহলে আবার ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার। তাহলে এবার ইউ মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার। এবার দেখতে পাচ্ছি ইউ মাইনাস এফটা কি, ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব আর এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে ইউ মাইনাস এফ তার মানে ফোকাস থেকে বস্তুর দূরত্ব, সেটাকে বলছি এক্স। সিমিলারলি মেরু থেকে প্রতিবিম্ব দূরত্ব সেটা ভি, মেরু থেকে ফোকাস দৈর্ঘ্য সেটা এফ, তাহলে ভি মাইনাস এফ তার মানে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব, সেটাকে বলছি ওয়াই। তো এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। আরে প্যারাবোলিক ইকুয়েশন পেয়েছি আমরা, এক্স ইকুয়াল টু এক্স আর ওয়াই এর মধ্যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অনুসারে ইকুয়েশন চেঞ্জ হবে, আয়তাকার পরাবৃত্ত রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অনুসারে গ্রাফ এক্স ওয়াই এর গ্রাফ চেঞ্জ হবে। তো এটা ইউজফুল ফর্মুলা। যদি তোমাকে ফোকাস থেকে দূরত্ব বলে দেয় 12 সেমি দূরে, ফোকাসের লেফটে 12 সেমি দূরে বস্তু আছে, এসব আছে। কিন্তু এখান থেকে আরো একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে এক্স আর ওয়াই বাঁ দিকে আছে আর ডান দিকে এফ স্কোয়ার আছে। তাহলে এক্স আর ওয়াই এর মান যদি দুটোই পজিটিভ হয়, ডান দিক থেকে তুমি সবসময় পজিটিভ পাচ্ছ, তাহলে আইদার এক্স এর মান নেগেটিভ, তাহলে ওয়াই এর মানও নেগেটিভ। আবার যদি এক্স পজিটিভ হয় তাহলে ওয়াইও পজিটিভ হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হবে না। তার মানে এটা কি, তার মানে হচ্ছে যদি এই ফর্মুলা থেকে এফ এর মানে ঋণাত্মক হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু এফ স্কোয়ার তো পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ, তাহলে ডান দিক থেকে তুমি সবসময় পজিটিভ পাচ্ছ। তাহলে বাঁ দিকে তো এক্স একটা কোয়ান্টিটি, সেটা ইউ মাইনাস এফ, আবার ওয়াই একটা কোয়ান্টিটি, সেটা ইউ মাইনাস ভি মাইনাস এফ। তাহলে একেও দুটোকেই আইদার এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, অথবা এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ, এরকম হতে হবে। আর তার মানে কি, তার মানে যদি তোমার এটা ফোকাস হয়, তাহলে বস্তু যদি এই পাশে থাকে তাহলে প্রতিবিম্বকে এই পাশে থাকতে হবে। এটা যদি তোমার ফোকাস হয় তাহলে দুটোকে একই পাশে থাকতে হবে, তাহলে এ যদি নেগেটিভ হয় পজিটিভ হয় তাহলে ও পজিটিভ হবে, আর যদি দুটো ওই পাশে থাকে তাহলে ও পজিটিভ নেগেটিভ হলে ও নেগেটিভ হবে, দুজনেই নেগেটিভ অথবা দুজনেই পজিটিভ। ঠিক আছে, তার মানে বস্তু ও প্রতিবিম্ব সর্বদাই ফোকাসের একই পাশে অবস্থিত। তাহলে এইটা একটা ইউজফুল থিওরি, যেটা তুমি যে কোনো কেসের ক্ষেত্রে দেখতে পারো, লেন্সের ক্ষেত্রে, যে যখন তোমরা বিভিন্ন কেসের ক্ষেত্রে প্রবলেম পড়বে, যদি বস্তুরা প্রতিবিম্ব অবস্থান দেখো তাহলে দেখবে তারা ফোকাসের সবসময় একই পাশে অবস্থিত। ঠিক আছে, তো এরকম বেশ কিছু প্রবলেম পাবে এখান থেকে, এটাও দেখতে পারো এই ফর্মুলা, এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা একটা। বেশ, তো এবার আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি। ঠিক আছে, কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে নিজেরা পড়লেই বের করে ফেলবে। রৈখিক বিবর্ধন,
রৈখিক বিবর্ধন এটাকে এম দিয়ে ডিনোট করা হয় বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। এটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা মানে ছোট পি কিউ বাই বস্তুর উচ্চতা, এটা হচ্ছে পি কিউ, আর এটাকে কখনো কখনো আই বাই ও দিয়ে ডিনোট করা হয়। মানে এটা যদি বস্তু হয় এটাকে যদি ও বলি অবজেক্টের উচ্চতা, আর প্রতিবিম্ব ধরো এটাকে বলি ইমেজ আই। তো এদের যে উচ্চতার অনুপাত যেটাকে বলা হয় এম বিবর্ধন, এম ইজ ইকাল টু আই বাই ও, এটা হচ্ছে রৈখিক বিবর্ধন। আর অবতল দর্পণের ক্ষেত্রে যদি এর ক্যালকুলেশন করো তাহলে বেরোবে এটা ভি বাই ইউ। খুব সিম্পল ব্যাপার, মানে এটা যে বিরাট ঠিক আছে। আমি একটা করে দিচ্ছি এখানে, যে ধরে নাও তোমার মাইনাস ভি বাই ইউ, শুধু ভি বাই ইউ না মাইনাস ভি বাই ইউ বেরোবে। ধরে নাও এটা তোমার একটা উত্তল দর্পণ, অবতল দর্পণ, এটা বক্রতা কেন্দ্র সি, এটা ফোকাস এফ, এখানে একটা বস্তু পি কিউ, আর এখান থেকে রশ্মি ফেলো, এইদিক বরাবর একটা রশ্মি ফেললাম এদিকে, এটা যে কোণে ছিল সেই কোণে ফেরত আসছে। আর একটা বক্রতা কেন্দ্র দিয়ে পার করো, তাহলে সে বক্রতা কেন্দ্র দিয়ে ফেরত আসবে, তাহলে এটা তোমার প্রতিবিম্ব। এটা তোমার প্রতিবিম্ব, ছোট পি ছোট কিউ। তাহলে প্রতিবিম্ব পেয়ে গেলাম, বস্তু এখানে দেওয়া আছে, প্রতিবিম্ব পেয়ে গেলাম এখান থেকে। তাহলে কিছু ত্রিভুজ ইউজ করি আমরা। ত্রিভুজ পি কিউ আর একটা বিন্দু নিয়ে নাও, সাপোজ সেটা মেরু, এটা ও, তাহলে পি কিউ ও এটা একটা ত্রিভুজ। আর একটা ত্রিভুজ নিয়ে নাও, ছোট পি ছোট কিউ আর ও অ্যান্ড পি কিউ ও, তার মানে এইটা একটা ত্রিভুজ, আর তার নিচে এইটা একটা ত্রিভুজ। এই দুটো কোণ দুজনেরই সমান, তাহলে এটা সদৃশ্য, দুজনেরই সমান। তাহলে যদি ট্যান থিটা বের করো তাহলে এর লম্ব বাই ভূমি, আর যদি ট্যান থিটা বের করো এর লম্ব বাই ভূমি, তাহলে কি পাবে? পি কিউ বাই পি কিউ, ছোট পি কিউ বাই বড় পি কিউ সমান এর ভূমি বাই ওর ভূমি। তার মানে কিউ ও বাই ক্যাপিটাল কিউ ও। আর এবার পি কিউ মানে কি? প্রতিবিম্বের উচ্চতা নেগেটিভ, কোঅর্ডিনেট কনভেনশন নেগেটিভ, তাহলে মাইনাস আই ডিভাইডেড বাই পি কিউ বস্তুর উচ্চতা প্লাস ওয়াই অক্ষ বরাবর কোঅর্ডিনেট কনভেনশন, তাহলে ও প্লাস ও ইকুয়াল টু, তারপরে কি আছে কিউ আর কিউ ও, এই যে কিউ ও কোঅর্ডিনেট কনভেনশন নেগেটিভ, তাহলে মাইনাস ভি, এটা তোমার অরিজিন। তারপরে নিচে আছে কিউ ও, ক্যাপিটাল কিউ ও নেগেটিভ, এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাহলে এটা মাইনাস ইউ কোঅর্ডিনেট কনভেনশন। সব মাইনাস মাইনাস কেটে দাও, এই মাইনাসটা কেটে দাও, আর এই মাইনাসটা ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে আই বাই ও ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এই ফর্মুলাটা ভেরি 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 ইউজফুল ফর্মুলা। বিবর্ধন যেটা সেটা হচ্ছে আই বাই ও ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এবং সব ক্ষেত্রেই পাবে। উত্তল দর্পণের ক্ষেত্রেও যদি দেখো, অবতল দর্পণের ক্ষেত্রেও দেখো, রৈখিক বিবর্ধন যদি বের করো, তাহলে সব ক্ষেত্রেই এই কোঅর্ডিনেট কনভেনশন ইউজ করেছি বলেই আবার এই অলওয়েজ মাইনাস ভি বাই ইউ। এবার একটা ট্রিক আমি বলে দিচ্ছি, যখন বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করবে, আমি করাবো কিছু অঙ্ক পরে, যখন অঙ্ক প্র্যাকটিস করবে যদি বিবর্ধন শেষকালে বের করতে বলে তখন এই সাইনটা দেবে। যদি প্রথমে বের করতে দেয় তাহলে বিবর্ধনের জায়গায় এই সাইনটা প্রথমে দেবে না। ধরো তোমাকে বলেছে বস্তু 3 গুণ, একটা প্রবলেম দিয়েছে, দিয়ে বলো প্রতিবিম্ব বস্তুর থেকে 3 গুণ বিবর্ধিত। তুমি লেন্সের ফর্মুলা ইউজ করেছো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, তোমাকে বলেছে বস্তু প্রতিবিম্ব থেকে 3 গুণ বিবর্ধিত, দিয়ে কেস দিয়েছে উত্তল দর্পণ অবতল দর্পণ মানে এরকম দিয়েছে। এখানে বস্তু আছে, এটা তোমার বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, এরকম এসব দেওয়া আছে। যে কেসই দিয়েছে 3 গুণ বিবর্ধিত, বড় ছোট যা কেস দিয়েছে, এখানে থাকলে এই পাশে এখানে হবে, তো সেটা ছোট হয়ে যাবে বা 1/3 জানি। তুমি প্রথমে যখন এটা তোমার ডেটা দিয়ে দেবে তখন তুমি এখানে মাইনাস বসাবে না, এখানে 3 ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ বসাবে না, এখানে জাস্ট ম্যাগনিটিউড বসাবে 3 ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। এবার যে ভিটা তুমি পেলে 3u, এই সাইন কনভেনশনটা এখানে বসাও। এবার কেস অনুসারে তুমি দেখো যে ইউটা তোমার পজিটিভ না নেগেটিভ। যদি নেগেটিভ হয় তাহলে এখানে মাইনাস বসাও, ভিটা পজিটিভ না নেগেটিভ সেটা দেখো, তাহলে এখানে মাইনাস প্লাস বসাও। এটা যদি উত্তল অবতল হয় তাহলে এখানে মাইনাস বসাও, এখানে বসাবে, এই ইকুয়েশনে বসাবে। কিন্তু যদি তুমি এখানে একবার বসাও তারপর আবার এখানে বসাও, তাহলে আবার দুবার সাইন কনভেনশন হয়ে যাবে, তখন আবার সব ভুলভাল হয়ে যাবে, রেজাল্ট অ্যান্সার মিলবে না। আর সামান্য একটা মাইনাসের জন্য পুরো অ্যান্সারটা ভুল বেরিয়ে যাবে, এটা একটা কথা। আর যদি শেষে বিবর্ধন বের করতে দেয়
তাহলে তুমি ফর্মুলা ইউজ করবে একদম শেষকালে। এইসব ফর্মুলা আগে ইউজ করেছো তুমি, লাস্টে বিবর্ধন বের করছো, তাহলে তখন মাইনাস ভি বাই ইউ বসাও, তাহলে তোমার রেজাল্টটা মাইনাস বেরোবে। যদি মাইনাস বেরোয় তাহলে জানবে অবশিষ্ট, যদি প্লাস বেরোয় তাহলে জানবে সমশিষ্ট। এবং সৎ ফত অনেক কিছু ব্যাপার আছে, অঙ্ক করতে করতে বুঝতে পারবে। তো ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম বেশ কিছু প্র্যাকটিস করবে, তারপর আমি আবার নেক্সট দিন আবার অপটিক্সের আরো কিছু জিনিস বলবো। তো প্রথম চ্যাপ্টারটা যেটা, প্রথম যে চ্যাপ্টারটা তার থিওরি মোটামুটি 90% মতো হয়ে গেছে, 10% মতো বাদ আছে, এবং যেটা বাদ আছে সেটা খুব ইম্পর্টেন্ট, কিছু অঙ্ক দিয়ে ওইগুলো বোঝাতে হবে। তো এটা আমি পরের দিনকার জন্য ছেড়ে রাখছি, আজকে বলছি না, কারণ আজকে সকালে একবার পড়িয়েছি আমি 2 ঘন্টা, তারপর আর আমার কথা বলার ক্ষমতাও নাই, আর বাড়িতে প্রচুর প্রবলেম থাকছে এখানে। হ্যাঁ, যে যা বই করবে উদাহরণ প্লাস অনুশীলনী, সেট 1 সেট 2 যা যা প্রবলেম আছে, যদি হটস না পাওয়ার এখন করার দরকার নেই, সেট 1 সেট 2 যা যা প্রবলেম আছে সব করে ফেলবে। কারণ অপটিক্স থেকে এত প্রবলেম করার পরে মাত্র 14 নম্বর আসবে, কিন্তু এবছর সিলেবাস যেহেতু আমাদের কাটছাট করে দিয়েছে, সুতরাং অপটিক্স থেকে কিছু বাদ দেয়নি, তার মানে অপটিক্সে 20 থেকে 22 নম্বর আসার চান্স আছে। ওই জন্য অঙ্ক আসবেই, স্বাভাবিক ব্যাপার, যা যা অঙ্ক আছে উদাহরণ অনুশীলনী সব করতে থাকো, ঠিক আছে? বেশ, ঠিক আছে, ছেড়ে দিলাম আজকে আমি। কিছু কি বলার আছে কারোর, কোনো কথা? তো বলছিলাম পরীক্ষাটা কি ওই এমসিকিউ হবে সব? না না না, পরীক্ষাটা লেখা হবে, পরীক্ষাটা লেখা পরীক্ষা হবে। হ্যাঁ, লেখা ঠিক পরীক্ষা আছে। হবে, আমি ডেট বলে দেবো, আমি যাবো কিনা আর একদিন পরীক্ষাটা নিয়ে আসতে যাব। তো প্রিপারেশন নিতে শুরু কর, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটার, আর মোটামুটি ওই তৃতীয়া চতুর্থী মোটামুটি ওইরকম দিন করে নেবো, ঠিক আছে? তৃতীয়া চতুর্থী, কারণ অনেকে পড়াশোনা করছে না, সেই জন্য ডিসিশন নিলাম। অনেকেই আছে এই ব্যাচটার মধ্যে দেখতে পাচ্ছি যারা খুব মানে, কেউ কেউ আছে যারা খুব ভালো পড়াশোনা করছে, আবার কেউ কেউ আছে যারা একদমই পড়াশোনা করছে না, মানে পুরো নির্লিপ্ত, কোনো উত্তর নেই কিছু নাই এরকম। তো ওই জন্য বাধ্য হলাম আমি যে কিছু পরীক্ষা নেওয়া দরকার আছে। তো সবাই প্রিপারেশন নিতে শুরু করো। তো বেশি কঠিন প্রশ্ন করবো না, একদম পাতি প্রশ্ন করবো এইচএস এর মতো। অ্যাসাইনমেন্টে যেমন কঠিন কঠিন প্রশ্ন দিই, ওপেন বুক বলে দিই, কিন্তু এটা তো ওপেন বুক নয়, এটা ক্লোজ বুক, ওই জন্য যেমন এইচএস এর প্রশ্ন হয় সোজা সোজা প্রশ্ন হয়, ঠিক সেরকমই প্রশ্ন দেবো, ঠিক আছে? তো অপটিক্সটা প্র্যাকটিস করো, অপটিক্সটা একটু প্রিপারেশন নিতে শুরু করো, আর ওই দিকটাও পড়া শুরু করো। তো যেমন এইচএস এর প্রশ্ন হয় ঠিক সেভাবে প্র্যাকটিস করো, কোনো কঠিন প্রশ্ন থাকবে না, ঠিক আছে? আর কিছু বলার আছে? বেশ, ঠিক আছে।